করিডোরে ব্যস্ত পায়চারি করছে ঈশান। একটা মেসেজ আসার পর থেকে অস্থির হয়ে আছে। একটা কলের অপেক্ষা করছে তখন থেকে। আর মিনিট খানেকের মাথায় শব্দ করে সেলফোনটা বেজে উঠতে সাথে সাথে রিসিভ করলো সে। কঠিন কণ্ঠে বলল, বডি কোথায়? বস, সদরঘাটে। একই জায়গায়? জি। কোনো ভুল নেই? না বস, এক বিন্দু নয়। পুলিশ পৌঁছেছে মিনিট 5 হলো। তোমরা সরে পড়ো ওখান থেকে। ফোনটা রেখে দু আঙ্গুলে কপাল চেপে ধরল ঈশান। নীরব করিডোরে দাঁড়িয়ে আছে সে। চন্দ্রদাওয়ানের ঘর থেকে ছাড়া পেয়েছে কিছুক্ষণ আগে। সবাই নিজেদের রুমে চলে গেছে। এর মধ্যে দ্বিতীয় কলটি আসাতে কণ্ঠ আবার খাদে নামিয়ে ফেলল ঈশান। ফাইলগুলো, কপি যেগুলো পাঠালে, সব কি পুলিশের কাছেও আছে? জি বস, দু একটা আছে। সবই আছে, পুলিশের কাছেও আছে। দায়িত্বে আছে আপনার বন্ধু। বস, একবার আসতে হয় যে আপনাকে। ইয়াজের লোকেশন ঢাকাতেই দেখাচ্ছে। আপনাকে ও যখন থ্রেট দিচ্ছিল, আমার মনে হয় একবার এলে। আমি আজকে আসবো। ইউ গাইস ক্যারি অন। দীর্ঘশ্বাস ফেলল ঈশান। খানিক আগেই পাওয়া একটা মেসেজের জেদ ধরে তাকে ছুটতে হলো ঢাকা। ভার্চুয়ালি যোগাযোগে ইয়াজের বিষয়টা এগোতে পারবে না সে। আজ বাদে কাল তিতির ভার্সিটির জন্য ফিরবে। সে সময়টা মেয়েটার হাত ধরে থাকতে পারবে না। পরিস্থিতি সবসময় সাথ দেবে না তাদের। তখন মেয়েটার সুরক্ষা কে দেখবে? লোকটা কি চায়? কেন তাদের পিছনে লেগেছে? কি শত্রুতা তার ঈশানের সাথে? এটা জানতে হলে ওর কথা মতো মুখোমুখি হতে হবে। হাতের ফোনটা চালু রেখে খানিক আগে পাঠানো ইয়াজের মেসেজে ভুরু কুঁচকে চোখ বুলালো ঈশান। আশাদ, আমার মনে হয় একটাবার সামনাসামনি বসা দরকার। আপনার বউয়ের যে নেম প্লেটটা বানিয়েছি, সেটার নাম ধাম সামনাসামনি শুয়ে চেক করে যাবেন। না হয় ব্লেম করলেন না আমি নাকি পিছন থেকে ছুরি মারি। এটা আমার আত্মসম্মান লেগেছে ভীষণ। সামনে আসুন, দেখা হোক, কথা বলি। দু এক কাপ চা খেয়ে আড্ডা দিব না হয়। কাল আজিমপুর কবরস্থানে সকাল 11টায় দেখা হচ্ছে। ঈশান মেসেজটা আরও দুই একবার পড়ল। মেজাজ মাথায় চড়ে আসে। এদিকটা ফেলে যাওয়া কতটা রিস্ক সে খুব ভালো করে জানে। তিতির, নুরি, নিশি কেউ সেফ না। বড্ড ভয়ে আজকাল। এরই মধ্যে তাকে যেতে হচ্ছে। যদিও এর মধ্যে সাজিদকে জানিয়েছে কয়েকটা দিন তার বাড়ির উপর কড়া নজর রাখতে, সে না ফেরা অবধি। তবু মনে খচখচ কিছুতেই যাচ্ছে না। তবে ইয়াজের সাথে মুখোমুখি হওয়া সুযোগ মিস করতে চায় না। পুনরায় লোকটা হাওয়া হয়ে যাওয়ার আগে সামনাসামনি দাঁড়ানোটা খুব দরকার। আরও বেশ কিছু সময় ঈশান অতিবাহিত করলো এখানে। বাড়িটা পুরো নিশ্চুপ। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। বাইরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামী 7 দিনও থামবে কি না বলা যাচ্ছে না। আবহাওয়া দপ্তর অবশ্য আগামী 4 দিনের সতর্কতা দিয়ে রেখেছেন। আরও কয়েকজনকে কল মেসেজ করে নিল ঈশান। নিয়াজ নাইমকে লম্বা কিছু মেসেজ করে জানিয়ে রাখলো অফিসের কাছে আজই ঢাকা যেতে হচ্ছে তার। কবে ফিরবে আগে বলতে পারছে না। সদরঘাটে স্যার, সদরঘাটে যেখানে সুবর্ণার লাশ পাওয়া গেছিল, একই জায়গায় একটা পুরুষের লাশ পাওয়া গেছে। মুখ বোঝা যাচ্ছে না, থেতলে দেওয়া মনে হচ্ছে ভারী কিছুতে। তবে যতদূর মনে হচ্ছে আমাদের কেসের সাথে কন্ডাক্ট। কেমন একটা ধরনের প্যাটার্ন। সাজিদ নিভু নিভু চোখে সবটা শুনে গেল। শুয়েছিল বোধহয় আধা ঘন্টা হয়নি, এর মধ্যে হেডকোয়ার্টার থেকে ফোন এসেছে। বিছানায় ভাঁজ করে বিরক্ত মুখে ওপাশে কনস্টেবলের কথাগুলো শুনল। অনিমা উঠে বসছে পাশে। ইশারায় এসির পাওয়ার কমিয়ে দিতে বলে গম্ভীর কণ্ঠে বলল, আমাকে কত দিক সামলাতে বলা আছে। এটা এখন আমার আন্ডারে নয়। তোমাদের করিম স্যার কী করছেন? স্যার, উনি ফোন তুলছে না। ঈদের দিন তো। সাজিদ বেশ ক্ষিপ্ত হলো কনস্টেবলের কথায়। তাকে এখানকার দায়িত্ব দিয়ে ওখানকার দায়িত্ব দেওয়া হয়েছিল ওই করিম নামে এসপিকে। সে মহাপুরুষ টাইপের মানুষ। কোন হুঁশে চাকরি করতে এসেছে সেটা ঠিক জানা নেই সাজিদের। এত অনীহা নিয়ে কাউকে পুলিশের চাকরিতে করতে এই বুঝি প্রথম দেখল সে। তেতে ওঠা গলায় বলল, ঈদ তোমার করিম স্যারের একার, আমার নয়? আপনারও স্যার, কিন্তু তাকে কোনোভাবে ফোনে পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে আপনাকে কল করলাম। সাজিদ দীর্ঘশ্বাস ফেলল। সে বেশ ভালো করে বুঝতে পারছে
করিমকে ফোনে না পেয়ে ওখানকার কনস্টেবলের ভোগান্তি, রেগে লাভ নেই। গলা খানিকটা নরম করে বলল, কাল থেকে পুরোদমে আমার এখানে তদন্ত শুরু হবে। ফাইলগুলো আমি নিয়ে বসেছি। আমার এখন ওখানে দায়িত্ব নয়। তোমার করিম স্যারকে না পেলে উপর মহলকে জানো। আমার করণীয় আপাতত কিছু নেই। আমি উড়ে উড়ে 5 ঘন্টার পথ 8 ঘন্টায় পৌঁছাতে পারি না। ফোন রেখে দু হাতে মুখ ডলল সাজিদ। একের পর এক খুন হচ্ছে, আর তারা পুলিশ ডিপার্টমেন্ট ভ্যাবলার মতো দেখে যাচ্ছে। ন্যূনতম একটা ক্লু অবধি পাচ্ছে না। বাইরে থেকে এসে বেশ কয়েকটা ফাইল চেক করা হয়েছে ইতিমধ্যে। কাল বাকিগুলো দেখবে। পুরোদমে তদন্ত শুরু হচ্ছে কাল থেকে। বাইরে 2-4টে নেড়ি কুকুরের বিকট চিৎকার কানে এসছে। বৃষ্টির শব্দ ছাপিয়ে কানে এসে লাগলো সেটা। অনিমা হতাশ মুখে স্বামীর দিকে তাকালো। সবার সামনে হই হুল্লোড় করলো। কেসটা নিয়ে যে কী পরিমাণ মানসিক চাপে আছে বেচারা তা জানে। দেখছে চোখের সামনে মানুষটাকে। মিডিয়া সয়লাব হয়ে যাচ্ছে। রোজ রং ঢং মাখিয়ে নিউজ করতে যাচ্ছে পুলিশের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। তার উপর সাজিদ নিজের এলাকার 2টো খুন, অথচ এখনো একটা ক্লু পাওয়া গেল না। এটার ক্ষিপ্ত সকলে বেশ। সাজিদ গভীর চিন্তায় মগ্ন। অনিমার কাঁধে হাত রাখলো। সাজিদ ভুরু কুঁচকে তাকালো সেদিকে। ভাবনা তার কোথায় কোথায় দিয়ে ঘোরাঘুরি করছে। অনিমার দিকে ফিরে গম্ভীর কণ্ঠে বলল, যে কয়টা মার্ডার হয়েছে সবগুলো কেমন এক প্যাটার্নে, বুঝলে? তবে প্রথমটার প্যাটার্ন একটু আলাদা। আমি যদিও সবগুলো মেয়ের কেস স্টাডি করে শেষ করতে পারিনি এখনো, শেষটা বাদ আছে। তবে প্রথমটার পরের দুটো প্যাটার্ন একটু হলো আলাদা। কেমন আলাদা বলি। প্রথম আজ থেকে 3 বছর আগে 2023 জানুয়ারি লাশ পাওয়া যায় সদরঘাটে। জানা যায় ক্রিমিনালকে পুলিশ প্রায় ধরে ফেলেছিল। সে সময় আমি ট্রেনিংয়ে ছিলাম, জয়েন করিনি। তবে ক্রিমিনাল নিখোঁজ হয় হুট করে। মানে যাকে সন্দেহ করেছিল পুলিশ নজরে রাখছিল, নাম ধাম না জানলেও ভাবছিলাম সেই কালপিট হুট করে উধাও হয়। উধাও বলতে হয় সে আদতে অ্যাক্সিডটা করেনি। কোনো ছায়া খুঁজে পায় না পুলিশ। তারপর গোটা একটা বছর সেটা নিয়ে পুলিশ লেগে পড়েছে। তারপর হাল ছেড়েছে। ফাইল যখন ধুলো পড়ে গেছে সে সময় সামনে এসে দ্বিতীয় মার্ডার, তারপর তৃতীয়। আমি জয়েন করি এরপর বাকি দুটোতে। তবে পুলিশ সবগুলোকে একজন ভাবলেও আমার মাথায় আছে অন্য কিছু। প্রথম কেসের ভিকটিম ওয়াজ এ 12 ইয়ার্স ওল্ড চাইল্ড। বাকিগুলো কিন্তু তা নয়। বাকিগুলোর বয়সে ঠিক। এদের গলা প্রথমজনকে ছুরি দিয়ে গলা কেটে। পার্থক্য অনেক। প্রথমজন আর পরের মানুষগুলোর খুব সম্ভবত এক নয়। অনিমা শুনল এতক্ষণ সাজিদের সব কথা। মাথা চুলকোলো। না হলে কি করার? কিছু করার নেই। মুছে দ্বিতীয় লাশের কাছে একটা চিরকুট ছিল। সেখানে লেখা ছিল পুনরাবৃত্তি। কিসের পুনরাবৃত্তি জানা নেই যদিও। প্রথম কেসের পুনরাবৃত্তি বোঝানো হয়েছে কিনা, তবে ফাইলগুলো ভালো করে চেক করতে হবে। আরও কিছু জানা আছে। খানিক দম নিল সাজিদ। এক মনে কিছু একটা ভাবল। তারপর অন্যমনস্ক হয়ে বলল, লাস্ট কেসে বাইকের সাব একটা ভাইটাল প্রুফ। একটা শার্টের বোতাম, ভিকটিমের নখে সামান্য রক্ত, সম্ভবত জোরজবরদস্তির সময় কালপিটের গায়ে আঁচড় লেগেছিল মেয়েটার। এসব খুব ইম্পর্টেন্ট কেসটায়। তবে তবে কেসটার তদন্তে আমাদের এখান থেকে শুরু। রয়্যাল এনফিল্ড আমাদের এখানে একমাত্র ঈশান মানুষটা বাইরে হতে পারে না। আলবাত আমাদের ঈশানের বাইকটা, এটা আমি কল্পনাতেও আনিনি। কিন্তু তদন্তের স্বার্থের উপর মহলের চাপে সর্বপ্রথম শুরু থেকেই শুরু করতে হবে। ঈশান যে সময় বাইক নিয়ে বেরিয়েছিল অনিমা, মনে আছে তোমার? এটা একটা সমস্যা। অনিমা চুপ থাকে। এটা নিয়ে কথা হয়েছে তাদের মধ্যে অনেক আগে। কোনোভাবে এসব মাথায় আনতে চায় না। কল্পনা অতীত। তাদের তদন্তের সাথে ফর্মালিটি হিসাবে হলেও অনেক কিছু করতে হবে। তবে অনেক কিছুর মধ্যে এটা অপ্রিয়। একটা বাইক, কোনো কিছু ভাবা যায় না। তবে আরও অনেক কিছু আছে যেগুলো সাজিদকে ভোগাচ্ছে, ভীষণ রকমের ভোগাচ্ছে। বাইরে ঝমঝম শব্দ পাওয়া যাচ্ছে বৃষ্টির। সম্ভবত আবার ঝড় উঠছে। বদ্ধ দোকানটার দরজাটার ভেতর থেকে যে শব্দ কানে ভেসে আসছে। গ্রামের মানুষের ভীষণ ভোগান্তি এই বছর। পাকা ধানের জমিতে যে হারে বৃষ্টি
সব ভেসে না যায়। জমির পর জমি পাকা ধান, আজ বাদে কাল সেগুলো কাটা হবে, অথচ বৃষ্টির তীব্রতা কিছুতেই কমার নাম নেই। তিতির বারান্দায় দাঁড়িয়ে দেখছে এত রাতে অদূরে জমিগুলোতে আলো দেখা যাচ্ছে। কে জানে কোন জমির হতভাগা মালিক এসেছে পরিস্থিতি দেখতে। প্রকৃতির চোখে ঘুম কেড়ে নিয়েছে বহু আগে। ঘরের আলো জ্বলেনি তিতির। বেশ রাত হয়েছে। চন্দ্রাদাওয়ানের রুমে সবাই গল্পগুজব করে রুমে এসেছে বেশ খানিকক্ষণ। ঈশান এখনো রুমে আসেনি। এখনো কি দিদার ঘরে হতেও পারে। ঈশানে অপেক্ষা করছে সে দুরু দুরু বুকে। লোকটা রেগেছে তার উপর, অযথা রাগ করলো যেটাকে। রোমান্স মাথায় চাপলে স্থান কাল পরিস্থিতি কিছুই বুঝতে চায় না। তা হয়, সে তো একটা মেয়ে। এছাড়া একবার উচ্চারণ করেছিল যে সে আজকে ফেরাবে ঈশানকে। পুরো কথা শোনার আগে রেগে টেগে একাকার। বাতাসের ঝাপটা বাড়তে ঘরে এসে পড়ল তিতির। আজকে যে পরিমাণ বৃষ্টিতে ভিজছে, শরীর এমনিতে জ্বর করছে। ওষুধ নিয়েছে, এমনিতে কম মনে হচ্ছে না। দরজার শব্দে তিতির তাকালো সেদিকে। ঈশান এসে দরজা আটকালো। অন্ধকার করে তিতির ঘুমিয়েছে ভেবে বাতিটা জ্বালানো না। আলমারির দিকে এগোতে বেড সাইডে টেবিলে হলুদ আলো জ্বলিয়ে দিল। সে শব্দে পিছন ফিরল ঈশান। তিতির শোয় নেই, বিছানার ওপাশে দাঁড়িয়ে। ল্যাম্পের হলুদ আলোয় ফর্সা মুখটা সোনার মতো চকচক করছে। কেমন আহ্লাদী দৃষ্টিতে তাকিয়ে তার দিকে। ছোট্ট বিড়াল ছানাগুলো যেমন গোল গোল চোখে তাকিয়ে থাকে, ঠিক তেমনই আদুরে লাগছে মেয়েটাকে। ঈশান গম্ভীর কণ্ঠে বলল, ঘুমাসনি কেন এখনো? তিতির ঈশানের পাশে এসে দাঁড়ালো। পায়ের তলা শিরশির করছে, হাঁটু কেঁপে পড়ছে। ধুকপুক শব্দ এড়িয়ে এসে থামলো। ঈশান আলমারি খুলে জামা কাপড় খোঁজাখুঁজি করছে। তিতির নরম কণ্ঠে বলল, কি খুঁজছেন বলুন, বের করে দিচ্ছি। কিছুই না, শুয়ে পড় তুই। ঈশানের এমন কণ্ঠস্বর তিতির ভীষণ অপ্রিয়। কেমন একটা রাগী রাগী ভাব। প্রথমের মতো তিতির ঈশানের পাশ থেকে একদম সরল না। ঈশানের হাতের কাজ এগোতে পারছে না, অযথা এটা ওটা হাতড়াচ্ছে। তিতির শ্যাম্পুর ঘ্রাণ নাকে আসছে, বাড়ি খাচ্ছে। এমন আবহাওয়া, অন্ধকার ঘর, আহ্লাদী কণ্ঠ অনেক কিছু ডিমান্ড করে, কিন্তু সেসব এর সময় না এখন। ঈশান মাথা থেকে উল্টোপাল্টা ঝেড়ে ফেলে আবার কাপড় খোঁজায় মন দিতে তিতিরের স্পর্শ পেল নিজের শরীরে, একদম ঘেঁষে। এতটাই ঘেঁষে যে ঈশান দু কদম পিছিয়ে যেতে বাধ্য হলো। ঈশান ভুরু কুঁচকে তাকাতে তিতির দু হাতে ঈশানের কলার চেপে ধরে নিজের দিকে ঝুঁকিয়ে এলো। কি হচ্ছে তা কি তিতির? তিতির ঠোঁট উল্টালো। মানুষটা এখনো রেগে আছে তার উপর, অবুঝের মতো করে। রন্ধ্রে রাগ আর একরকমই। তিতির না ছেড়ে বাহু ধরে আরো হ্যাঁচকা টান দিল। কি হলে ভালো হয়? ঈশান ভুরু কুঁচকাল। মেয়েটা চাচ্ছেটা কি? এমন সময় এমন কণ্ঠ, কথা বলার খুব দরকার। এই গলার স্বরে মস্তিষ্ক ফাঁকা হয়েছে। রাশভারী গলে বলে, নাথিং, সর, কাজ আছে। এত রাগ কোথায় পেয়েছেন? বাচ্চাদের মতো করেন। তিতির নিজের ছোট্ট হাতটা বারবার টেনে নিজের দিকে ঘোরাতে চাচ্ছে ঈশানকে। ঈশান খানিকটা বিরক্ত কণ্ঠে বলে, তিতির, চেঁচাবেন না একদম। এত বেশি বোঝেন কেন? আমি একবারও বলেছিলাম আমার আরও দিনের পর দিন সময় চাই? মুহূর্ত বোঝেন না, কয়েক মিনিট বোঝে না, খালি হম্বিতম্বি। বিয়ে করে মানুষ বউয়ের কথা শুনে, একটা কথাও শুনেন আপনি আমার? হঠাৎ তিতিরে এমন অধিকার করতে কারণ বুঝতে পেরে একটু সময় লাগলো ঈশানে। মাথার ভিতরে দুশ্চিন্তা নিয়ে বউয়ের আদরের কথা বোধগম্য। দেরি হওয়া স্বাভাবিক। কী করতে হবে এখন? আদর। হার্ট একটা মিস করলো এবার। ঈশান খেয়াল করলো তার গলা কেমন আচমকা শুকিয়ে গেল। তিতিরের এমন কণ্ঠস্বরের সাথে সে পরিচিত নয়, একদম নয়। মেয়েটি আচমকা কেমন করে কথা বলছে যেন। তার বুকের ভিতর কী যেন হচ্ছে। শুকনো ঢোক গিলল, তিতিরের হাত ছাড়াতে চাইল। তিতির ছাড়ল না, উল্টে আলমারি দরজা চাপিয়ে নিজে গিয়ে দাঁড়ালো সেটার সামনে। চোখে চোখ রাখল ঈশানে। এই দৃষ্টি ঈশানের বুকের বাঁ পাশে ছিদ্র করে ফেলল। মেয়েটা কি সেটা বোঝে না। ঈশানের মস্তিষ্ক শূন্য হয়ে আসছে রীতিমতো। ঘরের বেড সাইডে টি টেবিলের ওপর হলুদ টিমটিমে আলোর ঘরটা আরও অন্যরকম লাগছে। অজানা এক নেশায় টানছে যেন। তিতির বারংবার ঠোঁট কামড়ে ধরছে নিজের। দু হাতে ঈশানের পেটের কাছে শার্ট খামচে ধরছে। কী করবে সেটাই সম্ভবত। দুটো মানুষ নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছে, চোখে চোখ রেখে বাকি সব ভুলে বসে আছে। ঈশানের মনে হলো এখন সময়টা থমকে গেলে মন্দ হতো না। এই চোখে চোখ রেখে মৃত্যু চলবে, খুব চলবে। তিতির আচমকা এক কাজ করে বসলো। দু পায়ে ভর দিয়ে উঁচু হলো খানিকটা। নিচ থেকে স্পর্শ করলো ঈশানের ঠোঁটজোড়া। ঈশান হতভম্ব।
দুনিয়ার বাকি সব আবছা হয়ে গেল তার চোখের সামনে। বড় বড় চোখে তাকিয়ে রইল। মাঝে মাঝে এমন চমক দিলে চমকাবে না সে? এই প্রথম সে চাওয়ার আগে তিতির কখনো এহেন কাজ করছে। তিতির সেদিনের মতো ছোট্ট চুমু এঁকে সরে গেল না, বরং নিজ মনে গভীর আদর করলো। ঈশান এই প্রথম রেসপন্স করতে ভুলে গেল, পাথর বনে গেল। তিতির গভীরভাবে চুমু এঁকে লজ্জামাখা গলা বলল, আপনি আমার উপর রাগ করছেন? আমি আপনাকে দূরে সরাতে চাইনি। আজ রাতে বিশ্বাস করুন। তিতির এবার মুখ নামিয়ে ফেলল, লজ্জামাখা কণ্ঠে ধীরে ধীরে বলল, আমি তৈরি। ঈশানের শ্বাস আটকে আসছে। তিতির কিসের কথা বলছে বুঝতে আর 1 সেকেন্ডও সময় লাগলো না। ঈশান অনিমেষে তাকিয়ে রইল। মেয়েটা মেঝের দিকে তাকিয়ে হাত এখনও তার শার্ট খামচে ধরছে। ওভাবে পলকহীন তাকিয়ে নরম গলা বলল, আমায় ঢাকা ফিরতে হবে। তিতির চমকালে তাকলো, ব্যস্ত কণ্ঠে বলল, কবে? আজ, এখন। তিতির চট করে ঘড়ির দিকে তাকালো। আবছা অন্ধকারে দেখা গেল ঘড়ির কাঁটা টিকটিক। রাত প্রায় 12টা। এখন যাবেন মানে কবে ফিরবেন? তিতির বেশ অবাক হচ্ছে। তার অবশ্য বেশ ধারণা ঈশান আবার সেদিনের মতো রেগে গিয়ে এমনটা করতে যাচ্ছে। তিতির অস্থির স্বরে বলল, আমি সত্যিই তখন ইচ্ছে করে আপনাকে সরিয়ে দিতে চাইনি। মানে জাস্ট কয়েকটা মিনিট একটু সময় লাগতো, আর কিছু না। আপনি রাগ করেছেন, আমাকে এক্সপ্লেনের সুযোগ না দিয়ে ভুল বুঝে আবার চলে যাচ্ছেন। ঈশান দুহাতে আঁচড়ায় নিল তিতিরের বাচ্চা বাচ্চা মুখটা। মেয়েটা এক নিমিষে অস্থির হয়ে গেছে একেবারে। তার রাগ ভাঙাতে উতলা। ভাবা যায়? মেয়েটাকে যত যদি মনে হয় ততটা নয়। এক মুঠো মাটির দলা আদতে। উপরে কঠিন হওয়া ভাব করতে পারলেও ভিতরটা একদম নরম। সেটা শুধুমাত্র এই মুহূর্তগুলোতে প্রকাশ পায়। তিতির গোল গোল চোখ করে তার দিকে তাকিয়ে ছল ছল করছে চোখ জোড়া। ঈশান মৃদু হেসে নরম স্বরে বলল, আই হ্যাভ টু গো। রাগ করে নয়, সত্যি কাজ আছে। তাই বলে আজ এই বৃষ্টির রাতে? ঈশান মাথা ঝাঁকিয়ে কপালে আলতো করে চুমু আঁকড়ে তিতিরের। আধ খোলা জানলায় দিয়ে হু হু বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে দুজনকে। তিতিরের চুলগুলো গুছিয়ে পিছনে দিতে দিল, বিয়ে গুড গার্ল, ওকে? আমি ফিরে না আসা পর্যন্ত বাড়ি থেকে বেরোবি না, কারোর সাথে দেখা করবি না। আর আমি তো জলদি ফিরে আসবো। তিতির জানলার দিকে তাকালো। বাইরে তুমুল বৃষ্টি, গাছপালা এলোমেলো অবস্থা চোখে পড়ার মতো। তার বুকটা হু করছে, অশান্তি লাগছে। এটা সময় বের হওয়া। তিতির ঈশানের দিকে তাকিয়ে ভীষণ আদুরে কণ্ঠে আবদার করল, আমার মন সায় দিচ্ছে না, কাল সকালে গেলে হয় না? এই অন্ধকার বৃষ্টির রাত। ঈশান সামান্য হাসল। তিতিরের চোখে সে হাসি দৃশ্যমান হলো। মেয়েটা হাত ধরে টেনে এনে বসালো বিছানায়। পাশে বসে এক হাত নিলেও নিজের মুঠোয়, ছোট্ট হাত দুটোতে মাথা ঝুঁকিয়ে চুমু দিল। আমাদের দুজনের প্রতি দুজনের এই টান কবে থেকে তৈরি হলো বলো তো? তিতির ছলছল চোখ নামিয়ে নিল, দৃষ্টি ঈশানের হাতের মুঠোয়, তার হাতের দিকে। এই উত্তর সে নিজেকে দিয়েছে। এত এলোমেলোভাবে যাত্রা শুরু হয়েছিল বিয়ের আগে হোক বা পরের দিনগুলো, মোটেও 8-10টা স্বাভাবিক দম্পতির মতো নয় তাদের জানি। হুট করে এক প্রকার জোর করে বিয়ে, মান অভিমান, হাজারটা ভুল বোঝাবুঝিতে জর্জরিত এক একটা না হওয়ার সংসার। সেটা কেমন মায়ায় পরিণত হলো। কয়েকদিনের ব্যবধানে সবটা অন্যরকম হয়ে গেল। বিনা কারণে মানুষটা চোখের আড়াল হলে অশান্তি লাগতো। মিনমিন কণ্ঠে পড়ল, আপনিই দিবেন উত্তরটা। এই অনুভূতি আমার অনেক দিনের, আপনার নতুন? ঈশান অনিমেষ চেয়ে ভাবল, সত্যি কি অনুভূতি তার ক্ষেত্রে কি নতুন? না বোধহয়। আগে টের না পেলেও আজকাল গভীরভাবে অনুভব করে সে। সম্ভবত প্রথম দেখাতে আটকে গেছিল সে, ওই চোখের মায়ে গভীরভাবে আটকে গেছিল। সেই যে প্রথম দিন মাঝরাতে স্টেশনের ল্যাম্পপোস্টের আলোয় একটা পুতুলের মুখ দেখেছিল সে। প্রকৃতির বুকে এক পশলা বৃষ্টির মতো ঠেকা দিয়েছিল মেয়েটা। আচমকা থেমে গেছিল বুকের বাপাসা অংশ। তখন সেই অনুভূতির কেন নাম না দিতে পারল, আজকাল পারে সেটা। ঈশান তিতিরের হাতটা নিজের হৃদযন্ত্রের উপর চেপে ধরল। সেখানে উথাল পাথাল শব্দে তিতির স্পষ্ট টের পেল, কিছু একটা হয় এখানে, টের পাচ্ছিস? এটা নতুন নয় একদম। কবে থেকে হয় বলবো? কোনো একদিন। কেমন? আজ রাতে যাবেন না? হ্যাঁ, আবহাওয়া একদম ভালো নয়, জেনে শুনে এই অন্ধকার রাতে কেউ বেরায়? হাতের চাপ আরেকবার দৃঢ় করলে ঈশান। অস্থির লাগছে তার। মেয়েটাকে রেখে যেতে মন সায় দিচ্ছে না। আজকের দিনে তো আরও নয়। অন্ধকারে আমার অবাধ বিচরণ তিতির। আমি আঁধারের মানুষ। যেখানে তোর মুখ আমার জন্য এক ছটা আলো।
আর সেই মুখটা চোখের সামনে ভাসিয়ে দুনিয়ার অতল অবধি ঘুরে আসতে পারবো। আর আমি রাগ করিনি, রাতটা আমাদের হতো, ভাগ্যে ছিল না আজ। আমি ফিরে আসি, তারপর তোকে নিজের করবো, সব স্পেশাল হবে, অপেক্ষা করবি কেমন? লাজুক মুখ উপন্যাস করলো তিতির। ঈশান তিতিরকে টেনে নিজের কাছে নিয়ে আসলো, একদম ঘাড়ে হাত গলিয়ে দিয়ে কপালে কপাল ঠেকে বলল, আজ রাতটা আমাদের হতো তিতির। এই রাতের অপেক্ষায় মরে যাই আমি প্রতিনিয়ত। তোকে নিজের করে না পাওয়া অবধি আমি এক সেকেন্ডের জন্য নিজের মনকে শান্ত করতে পারবো না। তোকে আমার না করে তো মরেও শান্তি পাবো না। তিতির জবাব দেয় না। দুজনের শ্বাস প্রশ্বাস ছুঁয়ে যাচ্ছে একে অপরকে। বাইরে বৃষ্টি থেমে এসেছে অনেকটা। ঘন ঘন শ্বাস নেওয়ার আগে দুটো মানব হৃদয় উথাল পাথাল। ঈশান তিতিরের কণ্ঠদেশে মুখ ডুবল, জোরে জোরে শ্বাস টানল কাঁধের উপর। এই স্মেলটা ভীষণ মিস করবো একেদিন। আই এম টোটালি অবসড উইথ ইয়োর। তিতিরের পায়ের তলা শিরশির করে উঠে ঈশান নাক ঘষে তার ঘাড় উন্মুক্ত গলায়। তিতির ঈশানের শার্ট আঁকড়ে ধরে চোখ বুজে আছে, শরীরের লোমশ দাঁড়িয়ে যাচ্ছে গরম শ্বাস প্রশ্বাস ছয়। তিতির কোনো মতে বলল, জলদি ফিরে আসবেন কিন্তু। ইচ্ছে হচ্ছে তোর বুকের ভাঁজায় মুখ ডুবে দেয়, তোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেই। তিতির ফিসফিস করে বলল, বারণ করছি, বারণ কর প্লিজ, যাওয়াটা দরকার। তুই একবার মুখ ফুটে মানা কর, নিজের কাছে ডাকলে আমি দিন দিনে ভুলে যাব। আজকের জন্য সেটা মোটেও ভালো হবে না। আপনি কিন্তু আপনাকে দূরে যেতে দিতে আমার মন চাইছে না, এটাই সত্যি। ঈশান তিতিরের এত আদুরে কথাগুলো সত্যি সহ্য করতে পারছে না। মেয়েটা আজ নিজে কাছে আসার অনুমতি দিচ্ছে, অথচ আজকে এরকম একটা ইনসিডেন্ট না হলে গেলে নয়। এমন দুর্দিন আর কতদিন চলবে তার বিবাহিত জীবনে? ঈশান মুখ তুলে একদম তিতিরের ঠোঁট জোড়ার কাছে এগিয়ে গেল, হাসকি শুভ্রে। হুম, ফ্রেঞ্চ কিস। তিতির লজ্জায় আড়ষ্ট হলো, তবে মানা করলো না। সম্মতি বোঝাতে চোখ বন্ধ করে ফেলল। ঈশান আর এক সময় নষ্ট করলো না। তিতির দু হাত তুলে নিল নিজের কাঁধে, এক টানে জামা ভেদ। তিতির দু হাতে শক্ত করে ধরছে ঈশানকে। ঈশানের অবাধ্য হাতের অসভ্য ছোঁয়ায় শরীর অবশ হয়ে এসছে। নগ্ন উদর ছড়িয়ে হাতটা আরেকটু উপরে উঠতে শরীর ছেড়ে দিল তিতিরে। ঈশান ভারী শরীর, তার শক্তপোক্ত হাতের ছোঁয়ায় পিষ্ট হলো তার তনু দেহ। ঈশানের সাথে তাল মিলিয়ে দিশেহারা হচ্ছে তিতির। তিতিরের হাত দুটো ঈশানের সিল্কি চুলগুলো খামচে ধরছে। ঈশানের আদরে মৃদু চিৎকার বেরিয়ে আসছে মুখ থেকে। ঘন নিঃশ্বাস বাড়ি খেছে চার দেওয়াল। বাইরে ধীরে ধীরে বৃষ্টির সাথে তাল মিলিয়ে ঘন নিঃশ্বাসের শব্দ। তিতির দু হাতে ঈশানকে খামচে ধরে কোনো মতো, ঈশান ভাই। ঈশান হাঁপাতে মুখটা তুলল, ঈশানের ঠোঁটে ঠোঁট রাখলো আবার। সময় নেই তিতির, যেতে হবে, না হলে আজ তোকে ছাড়তাম না, ট্রাস্ট মি। তিতিরের জবাবের আশা ঈশান করল না, আবার চেপে ধরল গভীর থেকে গভীরভাবে নিজের দিকে টেনে নিচ্ছে তিতিরের। শুষে নিচ্ছে তার প্রিয় অমৃত সুধা। তিতিরের শ্বাস ফুরিয়ে আসছে। এদিকে বরাবরে ঈশানের সাথে পেরে ওঠে না, লোকটা সহজে থামার নয়। আজ একদম বাধা দিতে হচ্ছে না তিতিরের, বরং মানুষটার কাছে নিজেকে সঁপে দিতে মরি আসে। চোখ বুঝে শুধু অনুভব করে গেল স্বামী নামক বৈধ পুরুষের আদর যত্ন সহকারে। ঈশান তিতিরের নিচে গভীর শ্লেষে সেটা শুষে নিতে ব্যস্ত, মৃদু কামড় বসাতে ঘন ঘন। সেই ব্যথায় আবার ভেজা চুমুতে ভরিয়ে পুষিয়ে দিচ্ছে। তবে দীর্ঘকাল সেই মুহূর্তে স্থায়ী হলো না। শব্দ করে ঈশানের ফোন বেজে উঠতে বিশেষ মুহূর্তে বাধা পড়ল। ঈশান ফোন পকেট থেকে বের করে সাইলেন্ট করে তিতিরের কপালে কপাল ঠেকালো, চোখ দুটো বুজে হাঁপাতে লাগলো। তিতিরের মুখটা টকটকে লাল হয়ে গেছে। বিশেষ করে ঈশান টুকরো টুকরো ভেজা চুমু আঁকলো পুরো মুখে, কপালে, দু চোখে। চিবুক কণ্ঠদেশে চুমু এঁকে হাত ছোঁয়ালো তিতিরের গলায়। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। তিতির, যেদিন ফিরবো সেদিন তৈরি থাকবি। আধা বাসরে জীবন পাড়ি দিতে পারবো না আমি, খুব কষ্ট হবে, বিশ্বাস কর। শরীরে কেউ আগুন ধরে দেখ, আমি খুব দ্রুত ফিরবো। বি প্রিপেয়ার্ড, ওকে? তিতির লজ্জায় জবাব দিতে পারে না। দু হাতে ঈশানকে টেনে নিজের সাথে মেশায়। ঈশান চুপচাপ মাথা রেখে তিতিরের বুকে
তিতিরের বুকে তার বুকের মতো ঝড়। দুজনের স্পন্দন এবার শব্দ মিলেমিশে একাকার। ঈশান গাঢ় করে মুখ গুজল তিতির বুকে। আই থিঙ্ক আই এম টোটালি ফল উইথ ইউ তিতির। এক মুহূর্ত তোকে ছাড়া থাকার কথা ভাবতে পারি না। তিতিরের কান্না পেয়ে ভীষণ ঈশানের মাথায় হাত বুলিয়ে বলে, খোদার কাছে চাইলে কাউকে ফেরায় না, আমাদেরও ফেরাবে না। শেষ অবধি একসাথে থাকবো আমরা, কেমন? এই সম্পর্ক আমৃত্যু চিরস্থায়ী হোক। মৃত্যুর পরও আমি পূর্ণ দাবিতে আপনাকে চেয়ে নেব খোদার কাছে। ঈশান নাক ঘষল তিতিরের বুকে, হাতের বাঁধন দৃঢ় করল, নিজের ভীষণ সুন্দর পুরুষালী ভারী কণ্ঠে গেয়ে উঠল, চাহে মেরা হুঁ যাহা। তিতিরের চোখের কোণে কার্নিশ বেয়ে কয়েকটা নোনা জল গড়িয়ে পড়ল, নাক টানল, মাথা উঁচিয়ে ঈশানের মাথায় শক্ত করে চুমু এঁকে নিজেও গেয়ে উঠল, চাহে ইয়ে জমিন ইয়া আসমান রাহে না রাহে। হোটেল রুমের বারান্দায় বেতের চেয়ারে বসে আছে রুষা। কিসের জন্য হুট করে সে এখানে চলে এলো তার উত্তর নেই তার নিজের কাছে। ঈশানকে দেখে না কতগুলো দিন, আর না তো কণ্ঠস্বর শুনতে পায়। সেদিনের পর থেকে ঈশান আর একবারের জন্য ফোনে পায়নি রুষা, আর না তো কোনোভাবে যোগাযোগ করতে পারছে। শুধু ঈশান কেন, অনিমা, ঋতু, সাজিদ, নিয়াজ, নাইম, কাউকে পায়নি সে। সবাই ভুল বুঝছে তাকে। অবশ্য ভুল বোঝাটাই যুক্তিযুক্ত, সেটাই সঠিক। ফোনের শব্দে ধ্যান ভাঙল তার। চোখে পানি মুছে সেটা কানে তুলতে শুনতে পেল একটা অচেনা কণ্ঠ। তবে বেশিক্ষণ অচেনা রইল না। অপর পাশের মানুষটি দ্রুত পরিচয় দিয়ে ফেলল নিজের। সালাম দিয়ে বিনয়ের সাথে নিজের পরিচয় দিল। ফোনে এই মুহূর্তে তাহমিদ কায়েস। বাঁকা হাসল রুষা। তাহমিদ জলদি এটা জানিয়ে দিল নাম্বারটা সে বাড়িওয়ালার থেকে জোগাড় করেছে বেশ কসরত করে। রুষা নিজের বিনয়ের সাথে বলল, তা কি দরকার সেটা শুনি? এমনি এমনি নিশ্চয় একটা মেয়েকে মাঝরাতে কল করবেন না? তাহমিদ হালকা হাসল। এটা কর্ণগোচর হলো রুষার। তিতিরকে নিয়ে কিছু কথা ছিল। রুষা শব্দ করে জানল, হাসকি করে বলল, জানতাম তো, বলে ফেলুন। আসলে আমি একজন শিক্ষক, ওদের এলাকায় কলেজে জয়েন করছি 1 মাস হলো। সবাই জানেন আপনি। কিভাবে জানেন সেটা জানেনই। মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে প্রথম দেখাতে। রুষা অন্য বেতের চেয়ারে পা তুলে হেলান দিয়ে বসল। দীর্ঘশ্বাস বলে, হ্যাঁ, প্রথম দেখায় প্রেমে পড়ার মতো। তবে বুঝতে পারছেন, ও ছাত্রী সমতুল্য। আমি একজন শিক্ষক হয়ে ওকে সামনাসামনি বলা যায় না, আমার ইমেজের সাথে বিষয়টা যায় না। কি আশ্চর্য, বিয়ে করবেন না তাই বলে? সব মেয়েকে যদি এ নজরে দেখে যান, বিয়ে করবেন কাকে? তবুও আমি তিতিরের এলাকায় এসেছি জানেন? তো আমি চমকে উঠল, উত্তেজিত কণ্ঠে বলল, বলেন কি? সকালে তো দেখলাম আপনি এখানে, তখনই রওনা দিয়েছেন বুঝি? জি। আপনি কবে আসবেন? ছুটি তো আরও 5 দিন। আপনি কাল চলে আসুন, শুভ কাজ ঝুলিয়ে রেখে লাভ কি? তাও তিতিরের মতো মেয়ে। কবে দেখবেন কোন রাজপুত্র এসে নিয়ে যাবে? মানে আসুন, বাকিটা আমি দেখে দেব। মন থেকে পছন্দ করেন মেয়েটাকে? মানে বিয়ে করতে চান তো নাকি? জি। তাহলে কাল চলে আসুন। ফোন রেখে অট্টহাসিতে ফেটে পড়ল রুষা। মানুষের মন নিয়ে খেলতে আজকাল তার বেশ ভালো লাগছে। তিতিরকে আজকাল ওর পায়ে হাত দিয়ে সালাম করতে মন চায়। ওইটুকুন একটা মেয়ে তাগড়া তাগড়া পুরুষগুলোকে পিছনে লাগিয়ে দিছে, ভাবা যায়? জাদুটোরে জানে নাকি মেয়েটা? সবার ভালোবাসার মানুষ কেড়ে নিতে ওস্তাদ। বোন, বন্ধু, সবার মনের মানুষদের নিজের পিছনে ঘোরাচ্ছে। আমার জীবনটা তছনছ করলো। বিয়ে করেও শান্তি দিচ্ছ না, বিয়ে করে সংসার সাজাচ্ছ, অথচ বাইরে আশিকদের অবিবাহিত পরিচয় দিচ্ছ, নিজের স্বামী স্ত্রী ভালো খেল দেখাচ্ছ। দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রাহাত এত রাতে রুষার দরজা নক করবে কি না সেটা বুঝে উঠতে পারছে না। মেয়েটা ঘুমায়নি। ভিতর থেকে খানিকক্ষণ অট্টহাসির শব্দ পাওয়া যাচ্ছে। 7-5 ভেবে নিজের রুমের দিকে হাঁটা ধরতে ভিতর থেকে গগন বিদারী কান্নার আওয়াজ ভেসে আসলো। অজানা কারণে শরীর শিউরে উঠল সে কান্না। মেয়েটা কাঁদছে কি? রাহাত দোটানায় পড়ে দুবার মৃদু টোকা দিল দরজায়। কান্নার আওয়াজ থামল। মিনিটের মাথায় দরজা খুলল, সরে দাঁড়ালো। রাহাত বুঝল তাকে ভিতরে আসতে অনুমতি দেওয়া হচ্ছে। রাহাত দুদিকে মাথা নাড়ল, ভিতরে যাব না। আর ইউ অলরাইট? যদি বলি না, তাহলে কী করবেন? ঈশানকে এনে দিবেন? রাহাত জবাব দেয় না। রুষা হাতের উল্টো পিঠ দিয়ে চোখ জোড়া মুছে
কঠিন কণ্ঠে বলে, ভিতরে আসুন, কথা আছে আপনার সাথে। রাহাত কী করবে বুঝে উঠতে পারছে না, তবে ভিতরে ঢুকলো। রুষা দরজা আটকে বিছানায় বসলো। রাহাত সোফায়। ঘরের আলো জ্বেলে নিল রুষা। রাহাতের দিকে উদ্দেশ্য করে বলে, আপনার মতো পুরুষ প্রেমে ব্যর্থ হওয়ায় মারা গেল না। রাহাত মলিন হাসল, ভুরুজোড়া তুলল। একই কথা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু কঠিন হলো রুষার ভাব। হাতের শক্ত করে খামচে ধরল বিছানার চাদর। কঠিন গলা বলল, একদম নাটক করবে না। ভালোবাসলে জেনে শুলে উধাও হলেন কি করে? রাহাত যেন একটু অবাক হলো। কপালে কয়েকটা ভাঁজ পড়ল সাথে সাথে। সবাইকে নিজের মতো ভাবা বোকামি কিন্তু। আমার ভালোবাসা এক দুদিন নয়, এত ঠুনকো নয়। দুদিন নাই হয়ে গেলে সেটা হাল ছেড়ে দিব আমি। সব কিছুর সময় আছে, সুযোগের সন্ধানে থাকতে হয়। ব্যঙ্গাত্মক হাসি আসলো রুষা। খোলা চুলগুলো খোপা করতে করতে বলল, শখের নারী অন্য বিছানায় রাতভর গঙ্গায় আদরে আদরে তারপরে আপনার সঠিক সময় আসেনি রাহাত সাহেব? নাকি ঈশান আশাদের বাচ্চাসহ তিতিরকে নিজের করে নিতে চান? মুখ সামলে রুষা, ভুল কি বললাম? ঈশান পুরুষ মানুষ, তিতির তো নারী। শখের নারীকে অন্য পুরুষ রোজ কিভাবে সহ্য করেন, হ্যাঁ? তারপরে ওই মেয়েকে পেতে মরিয়া শব্দ করে হেসে বলল রাহাত। বুড়োজোড়া উঁচিয়ে বলল, তিতিরকে স্পর্শ কিন্তু তোমার ইশানি করে কষ্ট হয় না? রুষা উঠে দাঁড়ালো, গটগট করে দরজা খুলে দিল। অনেক রাত হয়েছে, আপনার আমার ঈশানকে নিয়ে আলোচনা নয়, সময় এটা নয় সম্ভবত। আগে টের পাইনি, এখন পাচ্ছি। রাহাত উঠে দাঁড়ালো, দরজার বাইরে গিয়ে ঘাড় বাঁকিয়ে পাকা গলায় বলল, তবে আশা করি শীঘ্রই আলোচনার সময় হবে, তাই না? রাহাত রাহেলা দেওয়ান বড্ড রাগা করছে ছেলের উপর। ঈশান বেরিয়েছে মিনিট 10 হলো। যাওয়ার আগে তিতির আর রাহেলা ছাড়া কেউ পড়ে যায়নি। এত রাতে কাউকে ইচ্ছে করে ডাকেনি। সবাই শুয়েছে খানিক আগে। পৌঁছে জানিয়ে দিবে। তিতির শাশুড়িকে বিদায় দিয়ে মলিন মুখে আসলো তাদের রুমে। বিছানায় গা এলিয়ে দিল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, টানা বৃষ্টি চলছে, একটু কম আর বেশি। আর এর মধ্যে এত পথ ড্রাইভ করে ভাবা যায় কি দরকার যে এখন যেতে হলো। চোখে ঘুমের রেশ নেই তিতিরে। এদিকে ঈশান চলে যাওয়ার আজ অস্বাভাবিক কষ্ট হচ্ছে। তার উপর তখনকার ফোন কলটা, ওটা নিয়ে ঈশানের সাথে একটু কথা বলার সময় হলো না। তখন অবশ্য মনেই ছিল না, তবে এখন বেশ মনে হচ্ছে ঈশানকে তখন কথাটা না বলে বড্ড ভুল করেছে। মানুষটা ভালো উদ্দেশ্য তাকে মোটেও কল করেনি। আর না তো লোকটার একটা কথা স্বাভাবিক হলো, এই কথাটুকু বোঝার বুদ্ধি আছে তিতিরের। এত ঘটনা আগে কত কষ্টে বলেছিল সে, একমাত্র সেই জানে। দিনের পর দিন চোখ বন্ধ করতে পারেনি, ঘুমাতে পারেনি। হোস্টেল থেকে তখন তার বড় চাচু নিয়ে গিয়েছিল নিজের কাছে। তাদের যত্নের সময় ও সুস্থ হয়েছিল। চোখ বুজতে চোখের সামনে ভেসে উঠল সেই সময়ের দৃশ্য। ধরপড়ে উঠল বুক। এতদিন ও জানতো সেটা সেভ একটা অ্যাক্সিডেন্ট, কিছু না। আজ হঠাৎ এতগুলো পর কেউ কেন তাকে এসব বলে ভয় দেখাচ্ছে? আসলে নিছক অ্যাক্সিডেন্ট ছিল না সেটা। গাড়ি মেইন রোড ধরে চলছে, যত দ্রুত সম্ভব পৌঁছাতে হবে ঢাকায়। বৃষ্টির জন্য গাড়ি টানতে পারছে না। বারবার ইয়াস নামের লোকটার কথা কানে আসছে, আজিমপুর কবরস্থান। যতবার কথা হয়েছে লোকটা ততবার ওই একই জায়গার নাম উল্লেখ করছে। এটা কি স্পেসিফিক কারণ? নিশ্চয় আছে। ঈশানে অনেক কিছু মনে করার চেষ্টা করছে, স্মৃতির পাতায় হাতড়ায়। ইয়াস নামে কাউকে মনে করার চেষ্টা করে, মনে পড়ে না। কি শত্রুতা আছে ঈশানের সাথে? প্রথম নুরিকে টার্গেট করে। নুরির সাথে দীর্ঘ 3 বছর সম্পর্ক, তিলে তিলে সাজানো পরিকল্পনা। নুরিকে নিজের প্রতি অবসেসড করে ঘরের সব খবরাখবর নিয়েছে। শুধু বোধহয় খবরের জন্য নয়, নুরিকে হাতে রাখার একটা কারণ, যাতে তার সাথে যখন লাগতে আসবে নুরিকে সামনে ঢাল হিসেবে দাঁড় করাতে পারে। তবে যদি তাই হয়, লোকটা আবার তিতিরকে এসবে টানছে কেন? বিয়ের আগে থেকে তিতিরকে জড়িয়ে ফেলছে এসবের মধ্যে। এটা নিশ্চয়ই দিনের পর দিন তিতিরের উপর কড়া নজর রাখা। তিতিরের স্কুল, কলেজ, ভার্সিটির জীবনের পুঙ্খানুপুঙ্খানু সব দিনের হিসাব আছে লোকটার কাছে। এ বাড়ির কথা, তিতিরের চাচার কথা সবটাই জানাশোনা লোকটা। সময়টা নিয়ে সাজিয়েছে সবটা। একদিন ঈদ, অন্যদিকে গভীর রাত, তার উপর ঝড় বৃষ্টি। গোটা রাস্তা প্রায় ফাঁকা বললেই চলে। হুটহাট একটা মালবাহী ট্রেন
বাস পাশ কাটিয়ে যাচ্ছে, বরাবর তিতিরের মুখটা ভাসছে। মেয়েটা আজকে কি আদুরিভাবেই না কাছে ডাকছিল। হাসি পেল ঈশানে। কখনো কি ভেবেছিল ঈশান আশরাত নিজের ফুফুতো বোনকে বিয়ে করে, যে কিনা ছোটবেলা থেকে একই বাড়িতে ছোটাছুটি করছে? মাঝের এতগুলো বছরে দেখা সাক্ষাৎ না হওয়ার সম্ভবত আকর্ষণের মূল কারণ। স্টেশনে ওগুলো দিনের পর দিন দেখছিল, ভীষণ জোরে হার্ট ব্লক খেয়েছিল তার। সেসব কথা এই জীবনে প্রকাশ করা যাবে না, হাসি পাবে তার। নিয়াসরা জানলে তো খেপিয়ে মেরবে। ওই মেয়েটার মুখের দিকে তাকালে আজকাল ভয় হয়, সামান্য বিষয়ে ভয় হয়। খোদার কাছে খুব করে চায় সম্পর্কটা আমৃত্যুপূর্ণতা। ইসার মুচকি হেসে গাড়ির মিউজিক প্লেয়ার বাজিয়ে নিল, নামিয়ে দিল গাড়ির কাজ। বাইরের বৃষ্টির ঝাপটায় ভিজিয়ে দেয় তাকে। জীবনের শেষ অবধি তাদের নিয়ে আদতে কোনো পরিকল্পনা চলে না। জীবনের শেষ অবধি তাদের নিয়ে আদতে কোনো পরিকল্পনা চলবে থোড়াই জানে না খোদার পরিকল্পনা কখনো সুখ, কখনো নিষ্ঠুর। ভালোর জন্য দূরে চলে যেতে হয় অনেক সময়। তেমনও দিন কে আসবে কে জানে। কপালে লেপ্টে যাওয়া চুলগুলো এক হাতে পিছনে ঠেলে দিতে দিতে গলা মেলালো মিউজিক প্লেয়ারের সাথে। চাহেমিনপুর কবরস্থানের সামনে ঈশান এসে যখন নামলো তখন বেলা গড়িয়েছে। তাদের এলাকায় বৃষ্টি থাকলেও ঢাকা শহরে পথঘাট দেখে মনে হয় না বিগত 15 দিনও বৃষ্টির ছিটেফোঁটা ছিল। কড়া রোদ, প্রচণ্ড গরম লাগছে। গাড়ি রাস্তায় সাইড করে রেখে চোখে সানগ্লাসটা নেমে এলো গাড়ি থেকে। সারা রাত ড্রাইভ করে এসে হোটেল চেক ইন করে চলে এসেছে এখানে। ইয়াজের লোকেশন এখানে দেখাচ্ছে। ঈশান ভেতরে ঢুকলো। শুনশান জায়গা, ভেতরে একটা মানুষেরও দেখা নেই। শুধু এক সাইডে অদূরে দুজন মালি ঘাস পরিষ্কার করছে। ঈশান নিজে হাতে সেলফোনে লোকেশন অনুযায়ী এগোলো, তবে লোকেশন স্থির থাকলো, আশেপাশে মানুষের সারা শব্দ নেই। ঈশান ফোন করলো তার ম্যানেজারকে। অমিত ওদিকে কন্ট্রোল রুমে আছে। ঈশানের ফোন পেয়ে তুললো সাথে সাথে। ঈশান আশেপাশে সতর্ক দৃষ্টিতে বলল, এক্স্যাক্ট লোকেশন এটাই দেখাচ্ছে না? জি বস, আপনার থেকে আর 5 মিনিট 5। ঈশান ফোন রাখলো। বিশাল কবরস্থান, আর হয়তো ওদিকে একটু এগোলে দেখতে পাবে কাঙ্ক্ষিত মানুষটিকে। এই ভাবাভাবির মাঝে পা চালালো কবরস্থানের দক্ষিণ দিকে। ঈশানের ফোনে টুংটাং মেসেজে আসতে ঈশান চেক করলো সঙ্গে সঙ্গে। ছোট্ট মেসেজে লেখা, 3 মিনিট লেট দেওয়ান সাহেব। ঈশান ভুরু কুঁচকে গেল ঘড়িতে সময় দেখে। যে সময় আসার কথা ছিল সে সময় থেকে সামান্য লেট। লোকটা কি তাকে দেখছে? কি আশ্চর্য, সে তো কাউকে দেখতে পাচ্ছে না এখানে। ঈশানের হাত পিছনে চলে গেল অজান্তে। শার্টের নিচে সপ্তপর্ণে আড়াল করে রাখা একটা বস্তুকে হাতে ঠেকালো। ফোন পকেটে রেখে সেই যন্ত্রটা চেক করে নিল। সাবধানে দৃষ্টি এদিক ওদিক পরখ করলো। কানে ব্লুটুথ স্পিকারে অমিত ডিরেকশন দিয়ে যাচ্ছে কোন দিকে যেতে হবে। বস, এখানেই দেখাচ্ছে তো। ঈশানের পা থমকালো। অমিত অনবরত বলেই যাচ্ছে থামতে। একদম এক্স্যাক্ট লোকেশন নাকি এটাই? তা কী করে হয়? এদিকে আরও জনমানবহীন, একটা কাকপক্ষীরও আনাগোনা নেই। প্রচুর লম্বা লম্বা গাছপালা। তা কী করে হলো? একজন জলজ্যান্ত মানুষ লুকিয়ে থাকবে এমন জায়গা বা পরিবেশ নেই। বাধাই করা কবর এক একটা, তবুও তার পাশে মানুষ লুকোলে অনায়াসে দেখতে পাওয়া যাবে। ঈশান শকুনের দৃষ্টি বুলালো চারদিকে। কাউকে নজরে পড়ল না। ফোনে কিছুক্ষণ আগে যে নাম্বার থেকে মেসেজ এসেছিল সেটা ইয়াজের আরেকটা নাম্বার, এটা তার জানা ছিল। খেয়াল হলো যে নাম্বার তার ট্র্যাক করেছে এটা সেই নাম্বার নয়। ভাবাভাবির মধ্যে ব্যস্ত কণ্ঠে অমিতকে জানালো এই নাম্বারের লোকেশনের খোঁজ নিতে। তবে নিরাশ হতে হলো, নাম্বার সুইচ অফ হয়ে গেছে এরই মধ্যে। তবে অন্য নাম্বারটা এখনও এখানেই দেখাচ্ছে লোকেশন। ঈশান ব্যতিব্যস্ত হয়ে মনে মনে ভুরু কুঁচকে ওই নাম্বারে কল করতে তীক্ষ্ণ শব্দ ভেসে উঠল। সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো ঈশান। থমকালো এক মুহূর্তে। পিছনে দামি মার্বেল পাথরে বাধাই করা একটা কবর, সেটার উপর রাখা সেলফোনটা। বিষয়টা বুঝতে আর সময় লাগলো না ঈশানের। ইয়াস আদতে এখানে আসেনি। তাকে বিভ্রান্ত করতে ফোন রেখে গিয়েছিল এখানে। কিন্তু হলো কি? কিন্তু কেন? এই বিভ্রান্তটা করে লাভ কী হলো? নিচু হয়ে ফোন হাতে তুলে নিল। কোনো ধরনের লক বা পাসওয়ার্ড দেওয়া নেই।
উল্টোপাল্টা ফোনটা দেখে ভিতরে চেক করতে ঢুকলো। সর্বপ্রথম কল লিস্ট চেক করলো, সেখানে ঈশান ছাড়া কারো নাম্বার নেই। তবে চমকাতে হলো, গ্যালারিতে ঢোকা মাত্র অসংখ্য ছবি, নুরি, তিতির, ঈশান, ওদের পরিবারে সকলে বিগত 3 বছর বিভিন্ন সময়ের অঢেল ছবি। তাদের গোটা পরিবারকে কী পরিমাণ স্টক করা হয়েছিল সেটা বুঝতে পেরে 1 সেকেন্ডও সময় লাগলো না ঈশানের। তবে খানিক নিচে নামতে হাত কেঁপে উঠল। এখান থেকে তার ছবিগুলো শুরু, অনেক অনেক ছবি, রুষা, সাজিদ, অনিমাদের সাথে। তাছাড়া আরও কিছু ছবি, যেগুলো দেখে শক্ত হলো ঈশানের চোয়াল, দাঁতে দাঁত পিষল। এই ছবিগুলো এখানে কী করছে? ছবিটা জুম করতে আরেক চমক লাগলো। ঝট করে ঈশান তাকালো সামনের কবরটার দিকে। নেমপ্লেটের উপর খোদাই করা নাম। হতবিহ্বল হলো ঈশান আসাদ। হাতের ছবির দিকে এক নজর দিয়ে পুনরায় তাকালো কবরের দিকে। 2-2 4 মিলছে না? মিলছে তো, কিন্তু এর সাথে ইয়াজের কী সম্পর্ক? কে হয় ইয়াজের? তখনই আরেকটা বিষয় দৃষ্টিগোচর হলো। পাশে সদ্য খোদাই করা ও আরও একটি কবর, পাশে ঠিকানা দেওয়া একটা নেম প্লেট। বুকের বাঁ পাশটা থমকালো ঈশানে। প্রচণ্ড ঝাঁকি দিল শরীর। এটা সেই নেম প্লেট যেটা তাকে ছবিতে পাঠানো হয়েছিল। লোকটা মোটেও মজা বা এডিটেড কোনো ছবি দেয়নি, সত্যি বানানো হয়েছে তিতিরের নামের একটা নেম প্লেট। ঈশান দুহাতে ভারী পাথরের অংশটা তুলে ছুঁড়ে মারল ভেঙে ফেলতে। তো হলো তাই। অন্য পাথরের সঙ্গে সংঘর্ষে 3 খণ্ড হলো। তবে তিতিরের নাম অক্ষত রইল। অসহ্য যন্ত্রণা হচ্ছে ঈশানের। এমন সময় আসলো কাঙ্ক্ষিত ফোন কলটি। ঈশান দাঁতে দাঁত পিষে রিসিভ করলো। চোয়াল শক্ত করে রিসিভ করলো ফোনটা। ওপাশ থেকে শোনা গেল অশ্লীল হাসির শব্দ। ইয়াজের ফোন। লোকটা সম্ভবত ঈশানের এই অবস্থা হবে জানতো। ঈশানকে অপদস্থ করতে পেরে ভীষণ খুশি। তীব্র বাঁকা গলায় বলে উঠল, ঈশান আসাদকে ঘোল খাওয়ানোর স্বাদ আমার আজীবনের। আজ একটু হলেও পূরণ হলো সেটা। কী যে শান্তি! ঈশানের মাথা দপদপ করছে ইয়াজকে দেখতে না পেয়ে, বরং তিতিরের নামের ওই নেম প্লেটটা দেখে। সূচের আগা দিয়ে কেউ হৃৎপিণ্ড ক্রমাগত খোঁচাচ্ছে। গালি দিয়ে উঠল ঈশান এবারে। কুত্তার বাচ্চা, মরার ভয় নেই। ঈশান আসাদের সাথে লাগতে আসিস, তোর কলিজার দিকে হাত বাড়াস। ওপাশ থেকে ইয়াজের আরেক দফা বিশ্রী হাসল। আছে তো, খুব আছে। আছে বলেই তো আজ সেধে গেলাম না। সিংহকে খেপিয়ে কতক্ষণ দৌড় করিয়ে খাঁচায় না পড়লে মজা আছে? থাবা বসালে পালিয়ে বাঁচবি না। এটা ঈশান আসাদ খুব ভালো করে পারে, তাই না? অন্যের সুখে থাবা বসাতে। ঈশান কবরের দিকে তাকালো, মনোযোগ দিল, সাল তারিখ দেখলো মৃত্যুর। কঠিন কণ্ঠে বলল, কী সম্পর্ক তোর ওর সাথে? তোর উদ্দেশ্য কী? আমার পরিবারের সাথে তোর কিসের লেনদেন? অন্যের পরিবার ধ্বংস করে জানতে চাস তোর পরিবারের সাথে আমার কিসের লেনদেন? ছবিগুলো দেখিসনি কত সুন্দর তোর হাতে? গুলিতে গুলিতে ঝাঁঝরা করে দিচ্ছিস আমার কলিজাটাকে। মনে পড়ে সেই দিনের কথা? পরে মনে? সদর ঘাট, ওই কালো রাত্রির কথা। বুড়িগঙ্গা রক্তিম হয়েছিল আমার কলিজার ক্ষতবিক্ষত দেহের। তোর গুলির বর্ষণে ধ্বংস হয়ে গেছিল আমার সব। আমার সুখ ওখানে শুয়েছে, আর পাশের তোর সুখের কবর খোঁড়া দেখে এত খেপেছিস? তোর পরিবার তোর কাছে সব, আমার পরিবার আমার কাছে নয়। ঈশানের রক্তচক্ষু করে তাকিয়ে থাকে সামনের সমাধিটাকে। বছর 3 আগের কোনো এক গভীর রাতে স্পষ্ট চলচ্চিত্র চলতে থাকে তার চোখের সামনে। ঈশান হিংস্র কণ্ঠে বলে, তোর মতো, ওর মতো মানুষকে ডিফেন্ড করে? অট্টহাসিতে ফেটে পড়ে ইয়াস। আর তোর মতো মহাপুরুষ বুঝি সবাইকে ওভাবে ধ্বংস করার দায়িত্ব নেয়, অন্যের কলিজা টেনে বের করার দায়িত্ব? বাঁকা হাসল ঈশান। খানিকটা শব্দ হলো সে হাসির। ঘামার্ত কপালে হাতের উল্টো পিঠে মুছে ফিসেল করে বলল, আমি যদি ভুল না করে রিভেঞ্জ নিতে ফিরছিস তুই, তবে শোন, তোর ধ্বংস আমার হাতে হবে, শীঘ্রই হবে সেটা। তোদের মতো আগাছা আমি আমার সামনে বাড়তে দেব না। আর আমার বোন বা বউ বা আমার পরিবার কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করিস না। গুলি বুকের আগে তোর 2 চোখে ঢুকবে। থামলো ঈশান। ওপাশে নীরবতা। হয়তো ঈশানের কথা জবাব দেওয়ার পায়তারা খুঁজছে। তার আগে ঈশান আবার বলে উঠল, আমার জীবনের কোনো ভুল নেই। ঈশান আসাদ নিজের কর্মকাণ্ডের জন্য কোনোদিন প্রায়শ্চিত্ত করবে না। তোর মতো নরকীটের কাছে তো আরও নয়। আয়নার মতো পরিষ্কার আমার সামনে সব। কী, কেন, কোন যুক্তিতে তুই আমার পিছু লেগেছিস সেটা বুঝতে বাকি নেই আমার। ঘৃণা হয়
না তোর নিজের উপর? হ্যাঁ, হওয়া উচিত। শুনে রাখ, তোর হাল একই হবে। একই জায়গায় আত্মবিসর্জন দেওয়ার জন্য তৈরি থাক। ইরাজের মাথা দপদপ করে উঠল। ঈশানের কথাগুলো তার রাগ 3 গুণ বাড়িয়ে দিল। ঈশানের মধ্যে কোনো অনুশোচনা নেই। গোটা একটা পরিবার ধ্বংস করেছে সে। তার কলিজার টুকরোকে বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে ওই বুড়িগঙ্গার পচা নদীতে ফেলেছিল। 13 দিন পর পচাগলা লাশ, শরীরের অংশ বোঝাই যাচ্ছিল না। আর ওর নাকি কোনো অনুতাপ নেই। ইরাজের অশ্রাব্য ভাষার গালি, ঈশান থেকে আরও বিশ্রী গালিতে রাগে ফোন ছুঁড়ে মারল। ওপাশ থেকে ফোন কাটতে ঈশান একদলা থুতু ফেলল। পাশের কবরের দিকে উদ্দেশ্য করে বলল, কোনো অনুতাপ নেই আমার। কিচ্ছু ভুল করিনি আমি, এক ফোঁটাও নয়। তুই এটাই ডিজার্ভ করিস। এর থেকে কঠিনভাবে মৃত্যু তোকে আমি দিতেছিলাম। ইয়াজেরও তাই হবে। ঈশান আসাদ দেওয়ানের হাত থেকে কোথায় গিয়ে লুকাবে? বৈশাখের মাঝামাঝি চলছে। কয়েকদিন টানা বৃষ্টির পর কঠিন গরম। জনজীবন অতিষ্ঠ এক প্রকার। না বৃষ্টির দেখা, না তো একটু ঠান্ডা আবহাওয়া। ঘর থেকে বের হওয়া কঠিন। ঈশান ঢাকা গিয়েছে, 2 দিন হয়ে গেছে। চন্দ্রকোনার আত্মীয়স্বজনের ভিড় একদম কমে গেছে। চন্দ্রা দেওয়ান এর গ্রামের এক ননদ বাদে সবাই চলে গেছে। তিতিরের মজা করার মুডের 12টা বেজে চলে গিয়েছ 12টা বেজে গেছে ঈশান চলে যাওয়াতে। ব্যস্ত অভ্যস্ত জীবনযাপন আবার শুরু হয়নি এখনো। স্কুল, কলেজ, ভার্সিটি সবই বন্ধ। তবে বাড়ির কর্তাদের অফিস শুরু হয়ে গেছে এরই মধ্যে। দিনের বেলা বাড়ির মেয়েরা বাদে কোনো পুরুষই আপাতত বাসায় থাকে না। ঈশানের কড়া আদেশ, তিতিররাও কেউ গেটের বাইরে বের হয় না। বাড়ির বুয়াদের থেকে শোনা যায় এলাকার কড়া পাহারা চতুর্দিশে। পুলিশের টহল চলে হামেশাই। সবার বুঝতে বাকি রয় না সুবর্ণার ওই কেসটা কঠিনভাবে তদন্ত করা হচ্ছে। বিকালবেলা বাড়ির গার্ডেনে বসে আছে বাড়ির মেয়েরা। রাফি, রোশনিরা খেলছে। ওদিকে বেতের চেয়ারগুলোতে তিতির, নিশি, নুরি আর তমা বসা। এ বেলা গরম কম। সূর্য বিদায় নিয়েছে আকাশ থেকে। নুরি আগের থেকে একটু স্বাভাবিক হলো। চিরচেনা সেই আগের চঞ্চলতা নাই। বেশিরভাগ সময় চুপ থাকে, মনমরা হয়ে বসে থাকে। ভালো মন্দ সিদ্ধান্তের দোটানায় যেটাকে বলে। না মুখ ফুটে কাউকে বলার সাহস করে, আর না তো নিজে সবটা একা এই ছোট্ট মাথায় নিতে পারে। মালি গার্ডেনে পানি ছেটাচ্ছে। ছোটরা সেই পানিতে আধভেজা হতে ব্যস্ত। তিতির গভীর মনোযোগ দিয়ে তাকিয়েছে সেদিকে। দেখে সেটা মনে হলো আদতে তার মন গিয়ে আটকে আছে ঈশানের কাছে। মানুষটা যাওয়ার পর পৌঁছেছে, একবার জানিয়েছে, তারপর সে কল করেছে, শুধু হাঁ হু করে কেটেছে। কিসের এত ব্যস্ততা জানা নেই। বড় মামা যে বলল অফিসের কোনো কাজে নেই, তাহলে কোন কাজে গিয়ে বসে আছে কে জানে। বাগানের এই পাশটায় একটা বিশাল বাগান বিলাসের গাছ, গোলাপি ফুলে গাছ ভর্তি। এই গাছের নিচে গোল হয়ে বেতের চেয়ারের বসা সকলে। গাছে সম্ভবত একটি পাখির বাসা আছে। কিচিরমিচির শব্দ পাওয়া যাচ্ছে। সবাইকে এমন থ মেরে যেতে দেখে ডেকে উঠল নিশি। তিতির কেউ আগে ডাকলো, বারবি কিছু হয়েছে? মন খারাপ? তিতিরের ধ্যান ভাঙলো এবেলায়। সে জবাব দেওয়ার আগে উত্তেজিত কণ্ঠ পাওয়া গেল, অবশ্যই তোমার। সে তিতিরের দিকে তাকিয়ে বাঁকা কণ্ঠে বলল, বুঝলে না বড়পু, আমাদের বারবির মন খারাপ কারণ অনেক সোজা তো, স্বামী বিদ্যা আসে। নিশি ফিক করে হেসে ফেলল। একই সাথে নুড়িয়ে হেসে ফেলল তোমার বলার ভঙ্গিতে। তিতির সামান্য লজ্জায় পড়ল বড় বোনদের সামনে। চোখ রাঙালো তমাকে। তমা থামার পাত্রী নয় তবে তো। সে মহা উচ্ছ্বাসে বলেই গেল আরও কিছুক্ষণ। তিতিরকে লজ্জায় ফেলতে পারদর্শী মেয়েটা। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়েছে। কারোর ঘরে যেতে মন চাচ্ছে না। ঘরের ভিতর কেমন একটা ভ্যাপসা গরম। এসি ছাড়া একদণ্ড যায় না। তবে এই বেলায় একটু একটু শীতল বাতাস বইছে। ভালো লাগছে এখানে বসতে। রিক্তা দেওয়ান মেয়েদের পকোড়া দিয়ে গেছেন। নিজেদের একটু পোস্তর গল্প করে তারপর ভেতরে গেলেন। বাড়ির কর্তারা ফেরেন রাত 8টা, 8:30টার দিকে। মাগরিবের আজান হয়ে গেছে। দিশা রোশনিদের ছটপটানি বন্ধ হয়েছে। তিতিরদের সামনে দূরে মাদুরে তমা ভাইসহ বাড়ির বিচ্ছুকোটা লুডো খেলতে বসছে। তিতির চায়ে সবাই চুমুক দিছে। শোনা গেল তোমার আরেকটি অশ্লীল বাক্য, ঈশান ভাই তোকে যা চোখে হারায় তিতির, বলেছিলাম না তোরা মুখে বলবি ভালোবাসি না, ওদিকে আমাদের এসে বলবি বাবুকে ধর না তোমার, তোর ভাইয়ের রড খুঁজে দিয়ে আসি। নিশি নুরির সামনে এমন বাক্য প্রয়োগ করে তিতির লজ্জায় আড়ষ্ট হলো। যতই হোক বড় বোন। তমা বোন কম বন্ধু বেশি। নিশি নুরি যেমন
সে আর তমা ঠিক তেমনই। তমার কথায় নাক মুখ কুঁচকে গেল চায়। এই বাক্য তমা উঠতে বসতে শোনায় থাকে। তাই বলে আজ সবার সামনে নিশি নুড়ি অন্যায় মুখ চেপা দিয়ে হেসে ফেলল। তমা নিজেও কথাটা বলে অট্ট হাসিতে মেতেছে। নিশি তমার মাথায় কথায় মাথা ঝাঁকিয়ে সহমত পোষণ করল। ভুল কিন্তু বলেনি। যা অবস্থা দেখছি তোর আর ভাইয়ের, এতে মাখো পেন শরীর জুড়ে আদরের ছাপ নিয়ে ঘুরে বেড়াও। আমাদের ফুপু খালামণি হতে বেশি দেরি নেই তো। তিতির ঝটপট নিজের কণ্ঠদেশে অন্যায় আড়াল করল। গার্ডেনের হলুদ অংশে তিতিরের শরীরে উন্মুক্ত অংশগুলো, ঈশানীর করা ক্ষতগুলোর কালশিটের দাগগুলো জল করছে। এতক্ষণ ভুলেই গেছিল সেসব কথা। তিতির লাজুক কণ্ঠ বলল, বড় অপু, তুমিও শুরু করলে? করবো না? এমন আদর ভালোবাসা আমি স্বচক্ষে দেখতে চেয়েছিলাম, হচ্ছেও তাই। কতটা খুশি আমরা জানিস? ভাইয়া সেদিন দিদার কাছে যেভাবে তোকে আগলে রাখার কথা বললো, আমরা তো কেঁদেই ফেলেছিলাম। তিতির লাজুক মৃদু হাসে। কান্না তো তারও পায়। ঈশান যতবার তাকে আদুরে কথাগুলো শোনায় ততবার কান্নায় ভাসাতে মন চায়। নরম কণ্ঠে বলে, তোমার ভাই খুব ভালো মানুষ আপু। আমাদের শুরুটা ওভাবে হলে শেষটা অন্যরকম হবে। নিশি হাসলো বোনের কথায়, মাথায় হাত রাখলো। হতেই হবে। রাত বাড়ছে, বোনেরা একসাথে হলে বরাবরের মতো গল্প গুজবের কমতি থাকে না। আজকের পরিমাণটা বুঝি বেশি। নড়ি আবার আচমকা অন্যমনস্ক হয়ে গেছে। ইয়াজের কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, কেমন আছে মানুষটা? খুব কি শরীর খারাপ? নাকি নুরির ব্যবহারে নিজের উপর এতটাই বিরক্ত যে একটাবারও মুখোমুখি হচ্ছে না তার? রাত বাড়ে, তার বুকের যন্ত্রণা সেই রাতের আধারের সাথে পাল্লা দিয়ে বাড়ে। হাউ বিউটিফুল লেডিস! ওপাশ থেকে পুরুষালী পরিচিত কণ্ঠে ঘাড় ঘুরিয়ে তাকালো নিয়াজ আর নাইম। গার্ডের ছোট্ট বেতের গেট খুলে এগিয়ে এলো এদিকে। নিয়াজের হাতে কিসের একটা প্যাকেট, সেটা বাড়িয়ে দিল তিতিরের দিকে। দুজনে বসলো চেয়ারে। তিতির খুলে দেখলো পেস্ট্রি ভিতরে। নিশি বাড়ির দিকে তাকিয়ে নিয়াজ চাপা কণ্ঠে বলল, এরকম অভদ্র বখাটের মতো হাঁকডাক করতে করতে কেউ আসে? নিয়াজ বাঁকা হাসলো, তবে সঙ্গে সঙ্গে চোখে মুখে কপট আহত ভাব ফুটিয়ে বলল, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে। তুমি কাছে এসো। চুপ, কি হচ্ছে এটা? নিয়াজ গানের মাঝে থামলো। সবাই এক প্রকার হাসছে, শুধু নুড়ি বাদে। তার অবশ্য কারণ আছে। নাইমের লুকানো দৃষ্টি সে টের পাচ্ছে বারবার। তার প্রতি নাইমের একটা আলাদা টান, কথা বলার ধরন, অন্য কিছু ইঙ্গিত দেয় বারবার। কিন্তু তাতে সায় দেবে কেন? সে তো এক পুরুষে আসক্ত। বিগত তিনটে বছর এক পুরুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসছে। নিয়াজ নাইম বাড়ি ফিরল। ঈশানের কড়া নির্দেশ, সে না ফেরা অবধি তার বাড়ির মেয়েদের জন্য একটু খেয়াল রাখে ওরা। তাছাড়া নিয়াজের সাথে সেই ঈদের দিনের পর নিশিরাত দেখা হয়নি। আর নাইম খানিকটা নুরিকে দেখতে চাচ্ছিল। তিতির পেস্ট্রি সবাইকে হাতে হাতে দিচ্ছে। পেস্ট্রি আদতে নুরি আর তিতিরের সব থেকে বেশি পছন্দ। আর নুরির কথা মাথায় রেখে এটা আনাই বুদ্ধিটা নাইমের। বাড়ির কর্তারা এখনো ফেরেনি, গিন্নিরা এখন বাইরে আসবে না। নিশি নিয়াজকে এক সাইডে গল্পগুজব সুযোগ দিয়ে পাশ ফিরল বাকিরা। নুরি চুপচাপ। নাইম গল্প জুড়ছে তিতিরার তমার সাথে। আলো আঁধারির খেলায় নুরির চোখ হঠাৎ আটকে গেল ওপাশের প্রাচীরের ওপর। একজোড়া চোখ কি তাদের দিকে তাকিয়েছে? নুরি ভুরু কুঁচকে ভালো করে তাকাতে চোখের মালিক সম্ভবত সরে গেল। নুরি মনে মনে নিজেকে ধমক দিল এবারও। কেই বা এত সাহস করবে? নুরি আড়ষ্ট হচ্ছে বারবার নাইমের কেমন আর চোখে তাকানো দেখে। বিরক্ত লাগছে তার। আচমকা উঠে দাঁড়ালো। সবাইকে ছোট্ট করে বিদায় জানিয়ে গটগট করে চলে গেল বাড়ির ভিতরে। নাইম দীর্ঘশ্বাস ফেলে দেখে নুরির প্রস্থান। তিতির তাকিয়ে রইল নাইমের দিকে। ওই যে একটা কথা, ভালোবাসা টের পাওয়া যায়, সত্যি তাই। নাইমের চোখের দৃষ্টির পবিত্রতা তিতির টের পায়। সদ্য প্রেমপরা বিবাহিত রমণী একজন মেয়ের প্রতি একজন পুরুষের দৃষ্টি কিছুটা হলেও আঁচ করতে পারে সে। তবে মায়া হলো নাইমের জন্য। নুরি তো অন্য কাউকে ভালোবাসে। নুরির দৃষ্টি আড়াল হতে নাইম গল্প জমাতে চাইল তিতিরদের সাথে, তবে আড্ডা আর জমল না। নুরির এমন উপেক্ষা তাকে বারবার পোড়ায়। যে ভালোবাসার যোগ্য নয় তাকে ভালোবাসা বিলিয়ে দিতে কত পায় তারা। অথচ অপর একজন যে একটুখানি ভালোবাসা পাওয়ার তৃষ্ণা হাপিত্যেশ করে, সে দেখায় সময়কে। ঘড়ির কাঁটা আমন মনে এগিয়ে চলছে। নিয়াজ আর নাইম দেরি করে না, তিতিরটাও তাই। তিতির ভেতর থেকে মুক্তা দেওয়ান এসে ডেকে গিয়েছে, কর্তারা ফিরবে খানিকক্ষণ পর। তাছাড়া কী দরকার এত রাতে বাগানে বসে থাকার? ছেলেগুলো চলে যাওয়ার সাথে সাথে তিতিররা বাড়ির দিকে হাঁটা ধরল। তমা ভেতরে ছোট ছোট গেট পেরিয়ে নিজের বাড়িতে চলে যেতে নিশি আর তিতিরও রোশনিদের
নিয়ে বাড়ি ঢুকলো। হাবিজাবি খেয়ে খিদে নেই কারো, তবে মায়েরা কখনো না খেয়ে শুতে দেয় না। ডিনার টেবিলে বসেছে সকলে। রাইসুল দেওয়ান আজ ফিরতে আজ অনেকটা দেরি করছে, রাত 9টা পার হয়ে গেছে, এখনো আসেনি। তিতিরা সেই সুযোগে ডাইনিং টেবিল ছেড়ে সোফায় গিয়ে টিভিতে মুভি চালিয়ে দেখছে। খাওয়া শেষে রাহেলা মিটি মিটি হাসতে হাসতে কানে ফোন চেপে এসে দাঁড়ালো তিতির সামনে। ভুরু জোড়া কুচকে তুলে জিজ্ঞাসা করলো, তোর ফোন কোথায়? তিতির আশেপাশে ঘুষলো, নেই তো। রাহেলার দিকে তাকাতে রাহেলা ধীর কণ্ঠে ফিসফিস করে বলল, আমার ছেলেটা কখন থেকে খুঁজছে তোকে, ফোন তুলছিস না কেন? তিতিরের মনে পড়লো ফোন সম্ভবত গার্ডেনে রেখে এসেছে। ঈশান ওদিক ওদিক ফোন কেটে দিল। রেখেছে বোধহয়। তিতির জলদি হাত ধুয়ে ছুটল গার্ডেনে, গিয়েও পেল বেতের টেবিলটার উপর। তখন কথায় কথায় খেয়াল করেনি ঈশানের বেশ কয়েকবার ফোন এসেছে। ফোন হাতে নিয়ে ঘুরতে হাতে টান পড়ল তার। ভয়ে চিৎকার করার আগে মুখ চেপে ধরল মানুষটা। ওপাশে শুধু দারোয়ান আঙ্কেল পাহারায় বসা, তবে দেখা যাচ্ছে না, সম্ভবত নামাজ যে না হলে রাতের খাবার খাচ্ছে। আলো ছেড়ে খানিকটা টেনে বাগান বিলাসের ঝোড়ঝাপটা এদিকে নিয়ে আসা হলো তিতিরকে। তিতিরের রুহু কাঁপছে, তবে হাতের বাঁধন শিথিল হয়ে ঘুরে তাকাতে থমকালো। মুখে দিয়ে হাতে হাত বের করতে একটা শব্দ, রাহাত ভাই। রাহাত সামনে। তিতির হতভম্ব। তাদের বাড়ির কড়া পাহারা চাইলেও হুটহাট করে কেউ ঢুকতে পারে না। বাড়ির গেটের দেওয়াল ওয়ালগুলো বিশাল প্রাচীর তোলা। রাহাত ভিতরে ঢুকে কোথা থেকে? তিতিরের হাতের কবজি দৃঢ়ভাবে আটকে রেখেছে রাহাত। হতভম্ব খানিকটা কমতে সে হাতে ঝটকা টানে ফেলল। কণ্ঠ খাদে নামানোর প্রয়োজন বোধ করল না। আপনি পাগল রাহাত ভাই? এরকম করে রাতে কারো বাড়িতে ঢোকা কি ভদ্রলোকের কাজ? রাহাতের মুখের উপর কোনো অনুভূতির ছাপ নেই, শুধু নির্বিকার লাগছে। নির্বিকার কণ্ঠে শুধু বলল, পরিচিৎকার করে না, একটু কথা বলবো, শুধু 5 মিনিট। তিতিরের মস্তিষ্ক জ্বলছে। এটা কী ধরনের অসভ্যতামি? এভাবে কে ব্যবহার করবে? বিরক্তি আর রাগে একাকার হলো সে। সেই স্বরে বলল, আমাকে ছেড়ে সরে দাঁড়ান। আর কতবার বলবো অযাচিত পুরুষ স্পর্শে গা গা গোলায় আমার? রাহাতের অসহ্য যন্ত্রণায় তিতিরের এ ধরনের কথা যতবার ছুতে যায় ততবার কেমন কথা। সে আর কিছু করেছে? শুধু তো হাতটাই ছুঁয়েছে। এতে পরপুরুষের কথা মনে করিয়ে না দিলে হলো না? বাঁকা কণ্ঠে শুধল, ঈশান ছুলে এমন হয় না? তিতিরের মুখে বজ্র কঠিন হয়। দুপা পিছিয়ে দাঁড়ায়, শক্ত গলা বেড়ে কোন কথা থেকে কোন কথায় টেনে নিয়ে যাচ্ছেন। আপনি এখানে এসেছেন এসব জিজ্ঞাসা করতে? উনি আমার স্বামী। আপনাকে আর কিভাবে বোঝাবো? আমার ভুলে যাওয়ার ছাড়া আর কিছু করার নেই আপনার। কেন বারবার এভাবে নিজেকে ছোট বানাচ্ছেন রাহাত ভাই? রাহাত আচমকা হুড়মুড়িয়ে এগিয়ে গেল তিতিরের দিকে, সেই সাথে তাল মিলিয়ে তিতির পেছালো। রাহাতের মুখে নিমিষে সে রক্তিম হয়ে উঠল। কেমন একটা ব্যগ্র কণ্ঠ শুনল, রোজ রাতে ছুঁয়ে হতাম কেমন বলো? রাহাত তিতিরের বাহু চেপে ধরে উন্মাদের মতো আওড়ালো কথাগুলো। হাতের ব্যথায় তিতির কেঁদে উঠল, ছাড়া পেতে মরিয়া। সত্যি গা গলে তিতিরের। চেঁচিয়ে বলল, আমরা স্বামী স্ত্রী, যা ইচ্ছা করতে পারি। ও যখন ইচ্ছা আমাকে ছুঁবে, সেটাই কৈফিয়ত আপনাকে দেখো? পাগলের প্রলাপ বকছেন? রাহাত বাহু ছেড়ে আঙুলের কপালে ডলল, শ্বাস ফেললে জোরে জোরে। তিতির হাতের উল্টো পিঠে চোখ মুছল। রাহাতের কিছু বলার আগে বেরিয়ে পড়ল, এই মুহূর্তে বেরিয়ে যান। আপনার প্রতি আমার আকাশ ছোঁয়া সম্মান ছিল রাহাত ভাই, সেটা মিশিয়ে যাচ্ছে মাটিতে। অন্তত যেটুকু আছে সেটুকু হারিয়ে যেতে দেবেন না। আমার কষ্ট হয়। আমাদের কিছু ছিল না, যেটায় মায়ায় আমি আমার ভালোবাসার স্বামী সংসার ছেড়ে আপনার কাছে ছুটব। বিয়ের আগের দিন অবধি আমার স্বামীকে জানিয়েছিলাম, ভালো না বাসলেও অপেক্ষা করব আপনার প্রস্তাবে। কথা যে আমি আপনাকে দিয়েছিলাম। কোথায় ছিলেন আপনি? আমি আমার পরিবারকে জলে ভাসাতে পারিনি। আমরা আমার এরা ছাড়া কেউ নেই। নানুপু মামু মামিরা আমাকে রাজকন্যা করে রেখেছে জীবনে। সেই নানুপুর মৃত্যুশয্যায় একটাই চাওয়া ছিল, আমার আর ঈশান ভাইয়ের বিয়ে। তবু আমি কথার খেলাপ করতে চাইনি। পরিবার মানা না মানা পরের কথা, অন্তত আপনার দেওয়া কথাটা রাখতে চেয়েছিলাম। মানছি আপনিও বিপদে পড়ে যোগাযোগ করতে পারেননি আমার সাথে। আপনার আর আমার কারো হাতে নেই। ভাগ্য বলতে একটা জিনিস আছে রাহাত ভাই। আর কতবার বলবো বোঝাবো আপনাকে? খোদার মর্জির বাইরে এক কদমও আমরা চলতে পারি না। চেষ্টা করার প্রশ্ন ওঠে না। জানি এত সহজে ভোলা যায় না, তবুও পাপ আমি করতে পারি না। পরকীয়ায় জড়াতে বলেন আমাকে? নিজের ভালোবাসাকে হত্যা করে
কোনো এককালে আপনি সম্বন্ধ নিয়ে আমার হাত চাইতে আসতে চেয়েছিলেন, সেটা আঁকড়ে স্বামীকে ছাড়তে বললেন। পাগল! রাহাত শুনে গেল তিতিরে একদমে বলা কথাগুলো। মেয়েটাকে সব কথাই তো সঠিক, কার কি দোষ? খোদাই যদি না মেলায়, তবে তবুও কেন যে পারছে না ভুলতে সামনের নারীটিকে। এত কথা লাভের লাভ কিছু হলো না। রাহাতের মনের ভাবের কোনো পরিবর্তন নেই। সে ব্যগ্র কণ্ঠে বলল, আমি নিয়ে যেতে চাই তোমাকে পড়ি। শান্ত মাথায় অনুরোধ করতে এসেছিলাম মায়ের জন্য, কিন্তু সম্ভব না রাহাত ভাই। আমার স্বামী ছাড়া আমি এক পা কোনো পুরুষের সাথে হাঁটব না। আপনি দয়া করে চলে যান, অশান্তি করবেন না। আমি চাই না আপনার সাথে দেখা করতে। আপনার ভালোর জন্য সম্মান রেখে সামনের জিনিস কখনো ভোলা যায় না। আমাকে ভুলতে হলে সর্বপ্রথম আমাকে চোখের আড়াল করতে হবে। দয়া করে আমাকেও নিজেকেও। রাহাতের কানে এসব কিছুই ঢুকতে চাচ্ছে না। ঈশানকে বারবার স্বামী স্বামী বলে মাথায় এসে হানা দিল সেদিন হোটেলের রুমের বলা রুষার কথাগুলো। ঈশানের স্পর্শ তিতিরে গায়ে, সেই স্পর্শে তিতিরে চলছে থাকে। রাহাত কাতর কণ্ঠে বলে, কীভাবে আদর কর তোকে রোজ রাতে? আমিও তবু মেনে নেব। ওর সন্তান তোমার গর্ভে থাকলেও তবুও। তুমি শুধু আমার সাথে চলো। আমার স্পর্শে ঈশানকে সব মুছে ফেলবো। পড়ে যাবে তো? তিতিরের মাথা যন্ত্রণা ছেয়ে যাচ্ছে। তার ইচ্ছে করছে চেঁচিয়ে লোক জমা করতে, কিন্তু বিবেক বোধ থেকে পারল না। রাহাতের ব্যক্তিত্ব সে জানে। তিতিরের মাথা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। তার ইচ্ছে করছে চেঁচিয়ে লোক জমা করতে, কিন্তু বিবেকবোধ থেকে পারল না। রাহাতের ব্যক্তিত্ব সে জানে। এহেন পাগলামিগুলো কখনো দেখেনি তিতির। তার এই মুহূর্তে মনে হচ্ছে লোকটা সাইকিয়াট্রিস্টকে দেখানো খুব দরকার। এতক্ষণ হলো এসেছে, দরজার কাছে নুড়ি এসে দাঁড়িয়েছে। সম্ভবত তিতিরকে দেখার চেষ্টা করছে। ওদিকের মানুষটাকে দেখে রাহাত পিছিয়ে গেল কয়েক পা। আধারে ঢাকা পড়ল তার শরীর। তিতির উল্টো পিছিয়ে গেল। নুড়ির চোখে পড়ল তিতিরকে। শান্ত মন শান্ত হলো। তিতিরকে ফেরার জন্য অপেক্ষা করলো। তিতির কঠিন স্বরে বলল, আজ শেষ দিন রাহাত ভাই। এরপর কখনো আমার সাথে এভাবে জোর করে দেখা করে উদ্ধত পরিচয় দিলে আমি আপনার প্রতি কোনো কৃতজ্ঞতার জায়গা থেকে চুপ থাকবো না। ঈশান ভাই বা বাড়ির সকলে জানাতে বাধ্য হব। রাহাত তিতিরের এমন কঠিন রূপে যেন আজকাল অভ্যস্ত। খানিক থমকালো, পরক্ষণে হুট করে বাঁকা হাসি দিল ফিচেল কণ্ঠে, অথচ শোনালো বেশ সিরিয়াস। বলল, ওর মতো একটা কাপুরুষের সাথে তোমাকে থাকতে দেব না আমি। তুমি জানো ওকে? তিতিরের কপালে ভাঁজ পড়ল। ঈশানকে কাপুরুষ বলা অসহ্যকর লাগলো। সামনের মানুষটাকে রাগত স্বরে উঠল, আপনি যেটা করে যাচ্ছেন সেটা পুরুষের মতো কাজ না। বিবেক কি বলে? অন্যের বউয়ের কাছে এত রাতে এসে হাঙ্গামা করছেন। বিবেক কার কি বলবে সেটা না হয় তোমার সিদ্ধান্তের উপর ছেড়ে দিলাম পরি। তোমার ফেরেস্তা স্বামীর হাতে রক্তের দাগ দেখেও যদি বিবেক তোমার আরও। রাহাত আর কিছু বলবে তার আগে দেখলো বাড়ির ভিতর থেকে কেউ এগিয়েছে এদিকে। তিতির রাহাতকে থামতে দেখে কিছুটা কঠিন কথা বলবে তার আগে তিতির হতভম্ব করে প্লাস্টিকের পানির একটা উবুর করে রাখা বোতলের উপর হাত দিয়ে চোখের পলকে প্রাচীর টপকালো রাহাত। কয়েক সেকেন্ডের মধ্যে নুড়ি এসে দাঁড়ালো। নাকে এসে বাড়ি খেলো অন্য রকম পারফিউমের ঘ্রাণ। ভুরু কুচকে বলল, ফোন পাসনি? পেয়েছিস? এখানে কি করছিস? কখন এসেছিস? আমি ভাবলাম পাসনি এখনো। তিতির হাতের ফোনটা নুড়িকে ইশারা করে দেখালো। পেয়েছি বুঝিয়ে বলল, চলো। নুড়ি হাঁটা ধরতে তিতিরের পাশাপাশি কয়েক পা এগিয়ে পিছু ফিরে দেখলো বাগান বিলাসের গাছের ওদিকটায় কড়া পারফিউমের ঘ্রাণ এখনো অব্দি এসছে। নুরি আচমকা কণ্ঠে বলে উঠল, কেউ কি এসেছিল ওখানে? তিতিরের মুখ কঠিন হয়ে গেল। পিছনে তাকালো সেও। চমকালো বা থমকালো কোনটাই ঘটল না। স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, না তো। দূরত্বের সাথে সাথে বিলিয়ে হলো পারফিউমের ঘ্রাণ। কেউ কথা বলল না। তিতির বর্ষার ঘরে অপেক্ষা আর করলো না। অশান্তি লাগছে। রাহাত কি বলে শেষের কথাগুলো? ঈশানের হাতে রক্ত? ঈশানকে মানে এইসব কথাগুলো? লোকটা পাগল হয়ে গেছে, সম্পূর্ণ উন্মাদ। গুহায় ঢুকে দরজা আটকে শাওয়ারে ঢুকলো তিতির। রাত করে লম্বা শাওয়ার নিয়ে বের হলো। আলমারি খুলে গায়ে জড়ালো ঈশানের একটা কোট, কোমরে তাওয়ালে পেঁচানো। চুলগুলো মোছা হয়নি ভালো করে। ঈশানের শার্ট টেনে জোরে জোরে শ্বাস টানলো। এই মানুষটার স্পর্শ তার এখন দরকার, বড্ড দরকার। বিছানায় গায়ে এলিয়ে শুয়ে পড়লো তিতির। সদ্য ভেজা চুলগুলো বিছানায় বাইরে ছড়িয়ে দিল। ঘরটা কেমন শূন্য, দম বন্ধ লাগছে। যদিও এটা ঈশানের যাওয়ার পর থেকে মনে হচ্ছে। তিতির ফোন করলো ঈশানকে।
দুবার রিং হতে ফোন তুলল ঈশান। সেও তিতিরের অপেক্ষাতে ছিল। এ দুদিন যা ধকল গিয়েছে, দুদিন হলো উম, দেখে না মেয়েটাকে, অথচ মনে হচ্ছে জনম জনম দেখা হয়নি। তিতির নরম কণ্ঠ আসে, আস্তে থমকে যায় ঈশান। এতক্ষণ পরিকল্পনা করেছে কই সেও ধমক দেবে, সেটা দেওয়া গেল না। উল্টে ফোনের ওপাশে তার ব্যক্তিগত নারীর শ্বাস প্রশ্বাস কানে আসতে লাগলো। নিজের শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। রেগে আছেন একটু? আমিও রেখে কেন? এ 2 মিনিট দুদিনেও কথা বলেনি? মনে পড়েনি বুঝি? পড়েছে, তবে ব্যস্ত ছিলাম খানিকটা। তিতির শ্বাস নিল জোরে জোরে। ঈশান শরীরে ঈশানের শার্টের আড়ালে তার ছোট্ট দেহকা, আর সেই শার্ট থেকে আসা ঈশানের শরীরের ঘ্রাণে তার মন অতলে হারাচ্ছে। চোখ বুজে নিজে অনুভব করলো ঈশানের শ্বাস প্রশ্বাস। মিহিকণ্ঠ বলল, ফিরবেন কবে? জলদি, কাল পরশু, সামনের সপ্তাহে। তিতে আটকে উঠল। সামনের সপ্তাহে? কি এত কাজ? বড় মামা যা বললো, অফিসের কাজে না, অন্য কাজে। জলদি ফিরবো। তিতির চুপ মেরে রইল, চোখ বুঝে পড়ে রইল। দুটো মানবী উত্তাল মন নিয়ে একটাও কথা বলছে না দুজনে, বলার প্রয়োজন বোধ করছে না। একে অপরকে যে কতটা মিস করছে এই মুহূর্তে, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে দুজনে। ঈশান ঘরের আলো নিভিয়ে বিছানায় ওপরে ল্যাপটপ নিয়ে শুয়ে পড়ল। মেয়েটাকে দূরে রেখে বিয়ের পর এই প্রথম এত দিনের জন্য। অস্থির কি তারও লাগছে না? লাগছে তো, কিন্তু উপায় কি? যেতে পারছে না। তিতির এবার কথা বলল, ফিরে আসুন জলদি, ভীষণ মিস করছি। ঈশানের হৃদস্পন্দন দ্রুত হয়। মেয়েটা কত অবলীলে বলে দিল আজকের কথা। ঘুমাও। আপনি এখন কি করবেন? কি করতে বলিস? আমি তো চাই এক্ষুনি ফিরে আসুন। তা যখন হচ্ছে না, তাহলে আর কি? ঈশান এই পাশে নিঃশব্দে হাসলো। একবার ইচ্ছে হলো মেয়েটাকে ভিডিও কলে অন করতে বলবে, চোখে তৃষ্ণাটা মেরুক, কিন্তু মন সংযত করলো। ওই মুখটা দেখলে এক মুহূর্তে এখানে থাকা ধৈর্য হবে না, সব জলাঞ্জলি ছুটবে বউয়ের কাছে। সেটা ভালো হবে না মোটেও। ঘুমাও। পাহারা দিই আমি? কাকে? তোকে? আমাকে পাহারা দিতে দিলে ক্ষতি কি? মাথার কাছে ফোনটা রাখ, কল কাটার দরকার নেই। কিন্তু চুপ, কথা কম। যা বলে বললাম, কাজ করতে হবে আমার। রাত জেগে ঘুম ধরা যাবে না। তোর নাক ডাকার শব্দে আমি উপকার হই, ক্ষতি কি? আমি নাক ডাকি? কথা কম তিতির। তিতির রেগে কিছু বলল না। লোকটা কাজের সময় এত চাপা, বললেই হয় মিস করছে, সেটা না। ঢঙের শেষ নেই। এমনিতে মুখে লাগাম নেই, এখন আবার লাগাম টানতে। তিতির আর কথা পারে না। ভেজা চুলগুলো আরেক দফা মুছে গা এলিয়ে দিল বালিশে। রাহাতের কথাগুলো বলতে গিয়েও এখন বলতে ইচ্ছে হলো না। এত সুন্দর মুহূর্তটাকে নষ্ট করার মানে হয় না। ফিরুক মানুষটা, তারপর বলবে যা বলার। ফোনটা পাশে রেখে চোখ বুঝলো। ঘুমাতে সময় লাগলো না। কে জানি ঈশান ওপাশে কলে আছে বলে হয়তো। নিঃশ্বাসের শব্দ ঘন হতে ঈশান হাসল এপাশে। কপাল চেপে ধরল 2 আঙ্গুলে। কি ছেলে মানুষই করলো এসব? তার কি এই আহ্লাদ করার বয়স নাকি? নতুন প্রেমে পড়া নিব্বি প্রেমিক প্রেমিকের মতো পাগলামি হয়ে গেল এটা। শব্দ করে হাসতে ইচ্ছে হলো ঈশানে, তবে হাসলো না। ছোটোখাটো পাগলামি করতে দোষ কি? এই যে 2 রাত ঘুম হয়নি মেয়েটাকে ছাড়া, অথচ ওই নিঃশ্বাস শব্দ কানে আসতে চোখে ঘুমে ভেঙে আসে। মনে হচ্ছে মেয়েটা তার কাছে। ভালোবাসলেই ইম্যাচিউরি দরকার আছে বোধহয়। চলবে সাজের মায়া পর্ব 21। পুরো গল্পটাই প্লেলিস্টে কন্টিনিউ দিব। খালি ধৈর্য ধরো সবাই।